হ্যালো, অডিও ভিডিও ক্লিয়ার না? কি বলো কি? দাঁড়াও, প্রবলেম হচ্ছে নাকি? সাউন্ডটা একটু চেক দিও তো। আচ্ছা দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, একটু জানাও এখন কি সাউন্ড ঠিক আছে কিনা জানাও। নয়েজ আসতেছে, দেখো তো ফেসবুকে সাউন্ড প্রবলেম করতেছে। একটু দাঁড়াও ছোট্ট বন্ধুরা, দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। পারফেক্ট, একটু জানাও এখন কি সাউন্ড ঠিক আছে কিনা জানাও। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার, ঠিক আছে, গুড, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে পদার্থের গাঠনিক ধর্মের স্থিতিস্থাপকতা অংশের কিছু এমসিকিউ প্রবলেম সলভ করব। মোটামুটি ধরো 20 থেকে 25টা মতন খুবই সিলেক্টিভ কিছু এমসিকিউ প্রবলেম আমরা সলভ করব। এগুলো করলে চ্যাপ্টারটা একবার যেমন রিভাইজও হয়ে যাবে, তেমনি এমসিকিউ নিয়ে তোমাদের যে ভয় সেটা ইনশাল্লাহ কেটে যাবে। এবং সেই সাথে আমরা দুই টাইপের গ্রাফ ছিল এই চ্যাপ্টারের মধ্যে। একটা হচ্ছে পীড়ন বিকৃতির গ্রাফ, সেটা আমরা একটু দেখব, যেটা বলছিলাম যে একটু কম গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে না নর্মালি, তারপরেও এমসিকিউতে টুকটাক যাতে করে অ্যান্সার করতে পারো সেগুলোর জন্য একটু দেখে ফেলবো। আর আরেকটা টাইপের গ্রাফ আছে, সেইটা হচ্ছে একদম বইয়ের শুরুতে, মানে চ্যাপ্টারের শুরুতে একটা গ্রাফ আছে। তো আমরা ওই গ্রাফগুলো নিয়ে লাস্টে আলোচনা করব। ঠিক আছে, বুঝছো? চলো তাহলে আমরা শুরু করে দেই। রেডি সবাই? ভাই, ফিজিক্স চ্যাপ্টার 6 আর 7 এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? 7 বেশি ইম্পর্টেন্ট। 7টা বেশি ইম্পর্টেন্ট, 7 আসবেই, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো 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 আমরা আস্তে ধীরে তাহলে শুরু করি। শোনো, তোমাদেরকে এই যে সিকিউ প্রবলেম সলভ করানো হয়, এমসিকিউ প্রবলেম সলভ করানো হয়, দেখো এটা কিন্তু আসলে আমি সলভ করাচ্ছি, করায় কিছু কিছু সলভ করায় দিলে এটা দেখা যায় হ্যাঁ প্রবলেম জানা আছে, একটা কনসেপ্ট জানা আছে, সেটা কিভাবে অ্যাপ্লাই করছি সেই জিনিসটার একটা প্র্যাকটিস হয়। কিন্তু ভাইয়া, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে সলভ করা শুরু করছো, যতক্ষণ না পর্যন্ত বই খাতা খুলে নিজের থেকে প্র্যাকটিস করা শুরু করছো, সলভ দেখে কিন্তু কোনো লাভ নাই। ক্লাসে ভাইয়া পড়াচ্ছে, যা যা পড়াচ্ছে আছে ওইগুলো সলভ করলাম, এরকম করলে কিন্তু যেই প্রবলেম শুধুমাত্র করছো খালি ওইগুলা পারবা, বাকিগুলো আর পারবা না। তো এই কারণে প্র্যাকটিস নিজেদের কিন্তু বাড়াতে হবে। এটা কেউ মনে করো না যে ভাইয়া ক্লাসে করাই দিচ্ছে, যেগুলা করাচ্ছে শুধু ওইগুলাই করব, বাকিগুলা লাগবে না। হ্যাঁ, ক্লাসে আমরা প্রচুর সিকিউ এমসিকিউ করাচ্ছি, কিন্তু তোমার নিজে থেকে প্র্যাকটিস করে যে কোনো একটা প্রবলেম সলভ করার যে দক্ষতা সেটা কিন্তু অর্জন করতে হবে। এটা কোনোভাবে কেউ নেগলেক্ট করো না কিন্তু, বুঝছো? আর একটা জিনিস, তোমরা যারা বলো যে ভাইয়া এমসিকিউ পারি না, দেখো এমসিকিউ সিকিউ এই পুরা জিনিসটা আসলে নিজে থেকে পারবা কি পারবা না এটা ডিপেন্ড করে তুমি কতটুকু থিওরি ভালো করে পড়ছো। ভালো করে থিওরি পড়ার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তোমরা যারা বলো যে ভাইয়া ক্লাসে করাইলে বুঝি কিন্তু নিজে করতে গেলে পারি না, এর একমাত্র রিজন হচ্ছে 1 নাম্বার প্র্যাকটিস কম হয়েছে, আর 2 নাম্বার হচ্ছে থিওরিটা এখনো মাথার মধ্যে কানেক্ট করতে পারতেছো না। হয়তো থিওরি মাঝে মাঝে যখন পড়ানো হয়েছে তখন একটা ডট ক্রিয়েট হয়েছে মাথার মধ্যে, একটা ডট ক্রিয়েট হয়েছে, ডট ক্রিয়েট হয়েছে, একটা কনসেপ্ট পড়ছে, একটা ডট ক্রিয়েট হয়েছে, একটা কনসেপ্ট পড়ছে, একটা ডট ক্রিয়েট হয়েছে, কিন্তু ওই যে একটা কনসেপ্টের সাথে আরেকটা যে লিঙ্ক, ডটগুলা যে কানেক্ট করার যে ব্যাপারটা, এটা তখনই তুমি ভালো পারবা যখন থিওরিগুলো বারবার করে পড়বা, বুঝে বুঝে পড়বা, ভালো করে পড়বা এবং প্র্যাকটিস করবা। এর কিন্তু কোনো বিকল্প নাই। এখন শোনো, অনেক ক্ষেত্রেই এরকম হতে পারে যে ধরো আমি যখন একটা প্রবলেম সলভ করাচ্ছি এই সময়ে হয়তো আমার তো স্লাইডে টাইপ করা থাকে, তো টাইপে কিছু একটা ভুল আছে। ধরো কোনো একটা ডেটা যেটা আসলে অরিজিনাল বোর্ডে যে ডেটাটা আসছিল সেইটা নাই। যেমন গতকালকে যখন আদর্শ গ্যাসের ক্লাস নিচ্ছিলাম এফআরবিতে, ওই সময় একটা প্রশ্ন এরকম যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে, বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল আমার এখানে দেওয়া ছিল 4 লিটার, কিন্তু আসলে এটা হবে 14 লিটার, মাঝখানে 1 মিসিং হয়ে গেছিল। তো আমি 4 লিটার দিয়ে যখন করছি তখন স্বাভাবিকভাবেই আমার উত্তর তো বইয়ের সাথে মিলবে না।
তো এইটা দেখে অনেকে পাজল হয়ে গেছে, কি রে ভাই, ভাইয়ের সাথে তো মিলতেছে না। আসলে প্রশ্ন আমি যেটা দিয়ে করছি আর আসলে যে প্রশ্ন, সেই দুইটা প্রশ্নই তো আলাদা আলাদা পাইছি আমরা, তাহলে উত্তর মিলবে কিভাবে? সো এই কারণে ভাইয়া তুমি প্রবলেমের যে সলিউশন সেইটার তুমি দেখবা যে ক্লাসের মধ্যে হ্যাঁ ভাইয়া লজিক্যালি আগালো কিনা, কনসেপ্ট ঠিক রেখে আগানো হচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমার যে ডেটা আর বইয়ের যে ডেটা সেটা ডিফারেন্ট থাকতে পারে। ধরো আমি পীড়ন দিয়ে করছি, ওই যে এই তোমাদের ইয়াতেই ডিসকাশন গ্রুপে একজন একটা পোস্ট দিছিলা, সেখানে হচ্ছে আমি ধরছিলাম হলো আমার এখানে একক দেওয়া ছিল পীড়ন নিউটন পার মিটার স্কোয়ার, আর গাইডে একটা প্রবলেম আছে বা আমাদের সাইকেলের বইতে যেটা আছে সেটা হচ্ছে ওটা নিউটন পার মিটার স্কোয়ার দেয় না, ওটা নিউটন দেওয়া, ওটা বল দেওয়া। তো তারা স্বাভাবিকভাবে বল ধরে একটা উত্তর মিলাইছে, আর আমি হলো পীড়ন ধরে একটা উত্তর মিলাইছি। তো আমার এখানে প্রশ্ন যা ছিল সেই অনুযায়ী আমি সলভ করছি। তুমি যে দেখবে যে ভাই লজিক ঠিক আছে কিনা, যে এই প্রসেসে করলো প্রসেস ঠিক আছে কিনা, এইটাতে ফোকাস করো। কোনো শর্টকাট নাই ভাইয়া, কোনো শর্টকাট নাই যে আমি ভাইয়া কম সময়ে বেশি শিখে ফেলবো, বেশি জেনে ফেলবো। পড়াশোনা মানেই তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নাই। যারা চিন্তা করো যে ভাইয়া একটু কম করে ক্লাস নেন, একটু কম করে পড়ান, একটু কম করে প্র্যাকটিস করান, এইটা আমরা কম নিলাম, আমরা কম নিলে তো আমাদের লাভ, এত কষ্ট কেন করব? কম পড়াইতে পারলে আমাদের সুবিধা না? এই যে বক বক করে এত কষ্টকর কাজ কি দরকার? তো কম পড়ালে তো লাভ আমাদের। তো বেশি পড়ানো কেন হয়? কারণ এর কোনো শর্টকাট নাই, কোনো বিকল্প নাই। তো পড়তে হবেই, সেটা তুমি এখানে পড়ো, নিজে বাসায় পড়ো, প্র্যাকটিস করো, যেটাই করো না কেন, পড়ার কোনো বিকল্প এখানে নাই। বুঝতে পারছো কথাটা? আর একটা জিনিস যেটা সব সময় বলে থাকি, যে ভাইয়া তুমি যখন একটা জিনিস প্রথমবারের জন্য পড়বা, তখন এটা কখনোই পুরা জিনিসপত্র একবারে বুঝে যাবা এটা সম্ভব না, এটা হবে না। তুমি হয়তো প্রথমবার একটা ক্লাস করছো, প্রথমবার বইয়ের একটা চ্যাপ্টার পড়ছো, তুমি হয়তো হাইয়েস্ট পুরা জিনিসের 60% ভালো মতন তোমার কানেক্ট করতে পারবা, আচ্ছা এটা এটা বলছিল। কিন্তু বিশ্বাস করো, যতবার তুমি এটা প্র্যাকটিস করবা, যতবার পড়বা, তত কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো মেক সেন্স করা শুরু করবে। হ্যাঁ বুঝছি, এটা ওইটা বুঝাইছিল, ও আচ্ছা এই প্রশ্ন এরকম, এটা এরকম ছিল, এরকম না। সো আমরা কি করি, পড়তে পড়তে যে জায়গায় আটকায় যাই আমরা ওই জায়গায় লক্ষ্যে বসে থাকি, এটা করা যাবে না। তুমি আমার ইউটিউবে তরঙ্গ অধ্যায় দিছি, আমি গত বছর তরঙ্গ নিছিলাম, সাইকেলে ক্লাস নিয়েছিলাম 26-এর। তো আমার আজকে একজন কমেন্ট করছে যে ভাইয়া সাইকেলে যখন পড়ছিলাম তখন আপনার কাছেই পড়ছি, কিন্তু এত ভালো মতন তখন কিছু কিছু জিনিস একটু আনক্লিয়ার লাগতেছিল, ওয়ান শট দেখার পর ভাই 100% ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই কমেন্টটা তো ভ্যালিড, এটা ইগনোর করার সুযোগ নাই। এটার কারণ কি হইতে পারে? ও আমারই ক্লাস করলো, প্রথমবার করে বলতেছে ভাই সাইকেলে করছি ভাইয়া পুরাপুরি কিছু কিছু জায়গায় প্যাচ লাগতেছিল, কিন্তু ওয়ান শট করছি ভাই একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই, সেই বুঝাইছেন, ভালো লাগছে। আমি সেম পড়াইছি, সাইকেলে যা বুঝাইছি এখানেও তাই বুঝাইছি, কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। কিন্তু ও আমার প্রথম ক্লাস দেখে ভাল লাগে না ওর কাছে, পরের যখন ওয়ান শট দেখছে ভাল লাগছে। এর কারণ দুইটা, একটা হচ্ছে প্রথমবার যখন সাইকেলে ক্লাস করছে তখন ওর কাছে জিনিসটা একদম নতুন, ব্র্যান্ড নিউ। প্রথমবার সে পুরা জিনিসটা আত্মস্থ করতে পারবে না, এটাই স্বাভাবিক। যখন ওয়ান শট ক্লাস দেখতেছে তার আগে কিন্তু অলরেডি সে এটা পরীক্ষার জন্য পড়ছে, সাইকেল থেকে পড়ছে, আমাদের মেগা এক্সামের জন্য পড়ছে, বিভিন্ন কয়েকবার তার মাথার মধ্যে কিন্তু ওই জিনিসগুলা আসা যাওয়া করছে। সে কিন্তু ধরো যে একটা টাচের মধ্যে ছিল, হয়তো সবগুলা কানেক্ট করতে পারতেছিল না, কিন্তু টাচের মধ্যে ছিল। এরপর যখন ওয়ান শটটা দেখছে তখন বলছে ও আচ্ছা এই জিনিস তাহলে এটা এখানে কাজ করছে, ওইটা এখানে কাজ করছে, এটা এখানে কাজ করছে। সো তখন সে লিঙ্ক যখন করতে পারে তখন কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে মেক সেন্স করা শুরু করে, একদম ক্লিয়ার হয়ে যায়। আরেকটা বড় কারণ সাইকেল থেকে যেটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে তোমরা রিভিশনটা রেগুলার বেসিসে দাও। রিভিশন যদি রেগুলার বেসিসে না দাও তাহলে ভুল করবা। এখন যেটা হয়েছে, ধরো ও আমার কাছে যখন সাইকেলে ক্লাস করছে, আমরা সপ্তাহে 2টা করে তো ক্লাস নেই। সো 2টা করে ক্লাস নিলে কি হচ্ছে, ধরো আমি আজকে মঙ্গলবার ক্লাস নিলাম, আগামী সপ্তাহে আমি আবার রবিবার এসে ক্লাস নেব। বা আমার সাইকেলটা চিন্তা করো আমি বৃহস্পতি শুক্রবার নেই, আবার পরের বৃহস্পতিবার আবার এসে ক্লাস নেই। মাঝখানে যে 5টা দিন গ্যাপ আছে, এই 5 দিনে সে যদি কিচ্ছু না দেখে, কিচ্ছু না রিভিশন দেয়, ও শুক্রবারের ক্লাসে ভালো বুঝছে, ক্লাসে সব কিছু ক্লিয়ার, কিন্তু শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার টানা 5 দিন ও এগুলা টাচেই ছিল না, কিচ্ছু দেখে নাই। তাহলে এটা খুব স্বাভাবিক না যে বৃহস্পতিবারের ক্লাসে আসার পরে ওর কাছে মনে হবে ইস এগুলা তো নতুন নতুন কঠিন লাগতেছে, তো বুঝতেছি না। কারণটা কি? না বুঝার কারণটা কি? তার মূল কারণ হচ্ছে ভাই তুই 5 দিন তো কিছু দেখোসই নাই। 5 দিন, সেই 5 দিন আগে একটা জিনিস পড়ছি, মানুষ একটা জিনিস প্রথমবার যখন পড়ে
প্রথম দিন পার হওয়ার পরে, মানে 24 ঘন্টা পার হওয়ার পরে সেটার মাত্র 60 থেকে 50% ইনফরমেশন তার মাথায় থাকে, বাকিটা গায়েব হয়ে যায়। এক সপ্তাহ পরে কিচ্ছু মনে থাকে না। এটা হচ্ছে হিউম্যান ব্রেনের খেলা। তো 5 দিন পরে যখন সে কোনো 5 দিনে কোনো রিভিশন দেয়নি, তো স্বাভাবিকভাবেই 6 নম্বর দিনের দিন যখন আসতেছে লিঙ্ক করতে পারতেছে না, রিলেট করতে পারতেছে না। এই জিনিস তোমাদের সাথেও হচ্ছে। ধরো তোমরা যখন প্রথমবার একটা চ্যাপ্টার আজকে শুরু হচ্ছে, তখন অ্যাটেন্ডেন্স যেমন থাকে, তখন সবাই যতটা আগ্রহ নিয়ে থাকো, ওই দেখা যায় 2 নাম্বার ক্লাস ঠিক আছে থাকলো, 3 নাম্বার ক্লাসের দিন ওই যে 5 দিন পর হয়েছে, স্টাফ লাগতেছে, আচ্ছা থাক পরে রেকর্ড দেখে নিব। এই যে তুমি আস্তে 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 পিছায় যাও, এটাই কিন্তু আস্তে আস্তে জমা হতে থাকে। এখন এই যে সপ্তাহে 2টা করে ক্লাস নেওয়ার, এটার ফজিলতটা কি, এটার লাভটা কি? আমরা তো 4টা করে ক্লাস নেই, এক একটা চ্যাপ্টার 2 দিন করে হতে থাকে। এটার ফজিলতটা কি? ফজিলত হচ্ছে যদি তুমি ডিসিপ্লিন মেনটেন করো। ডিসিপ্লিনটা কিভাবে? যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারো, এটার মতন ইফেক্টিভ আর কিছু নাই। কিভাবে ইফেক্টিভ দেখো, যে তুমি যখন বৃহস্পতি শুক্রবার বা ধরো রবিবার মঙ্গলবার একটা চ্যাপ্টার পড়লা, একটা ক্লাস করলা, সো করার পরে যখন আবার রবিবার আসতেছে, তখন কিন্তু দেখো ওই আগের 2টা জিনিস যদি তুমি রেগুলার বেসিসে রিভিশনের মধ্যে থাকো, একটা জিনিস যতবার রিভিশনের মধ্যে থাকবা, যতবার রিভিশনের মধ্যে থাকবা, তত তোমার মাথার মধ্যে আস্তে আস্তে জিনিসগুলো একদম সেট হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ হচ্ছে ক্লাস 9-10 এর ক্লাস। তুমি চিন্তা করো তো, 9-10 যখন গতি অধ্যায় পড়ছো, যখন তোমরা বল অধ্যায় পড়ছো, যখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছো, প্রথম প্রথম ওই সূত্রগুলা রিলেট করা, ওই কনসেপ্টগুলা বুঝা, কোন সূত্র কখন অ্যাপ্লাই করবো এগুলা বুঝা, এগুলো কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল। কিন্তু কি হয়েছে, প্রথমবার পড়ছো ঠিক আছে, সূত্রগুলা জানছি, তারপরের বার পড়ছো আচ্ছা আরো কিছু জিনিস ক্লিয়ার হলো, তারপরে পড়তে 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 আস্তে আস্তে মাথায় এই যে সেট হয়ে গেছে, এই যে সূত্র v = u + at, s = t + ½ t², v² u² 2s, এই যে সূত্রগুলো একবার মাথার মধ্যে যখন সেট হয়ে গেছে, এখন কিন্তু যখন যে কোনো সময় তোমাকে প্রবলেম দেয়া হোক না কেন, যদি গতি অধ্যায়ের অঙ্ক হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে পারবা ইনশাল্লাহ। অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা, সেটা 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 10 বছর পরে হোক, সূত্র তুমি এভাবে আহামরি করে ভুলবা না। কারণ কি, ওইটা বারবার 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 রিক্যাপ করা হয়েছে। এখন চিন্তা করো, একটা চ্যাপ্টার যদি 1 মাস ধরে আমরা শেষ করি, তাহলে এটা ফজিলতটা কি? 4টা সপ্তাহ তুমি দেখো, চিন্তা করে প্রথম সপ্তাহ যদি এরকম হতো, ভাই 1 সপ্তাহে টানা প্রতিদিন ক্লাস নিয়ে শেষ করে দেন, তাহলে কি হতো, ওই 1 সপ্তাহ তুমি একটানা পড়লা ঠিক আছে, কিন্তু ওইটা যে মাথায় সেট হওয়ার যে ব্যাপারটা, বারবার রিভিশন বারবার রিভিশন বারবার রিভিশনের মাধ্যমে যে সেট হওয়ার ব্যাপারটা, এটা তখন হয় না। এই জন্য আমরা সবসময় কিন্তু এটা ডিসকারেজ করি যে কখনো তুমি ধরো একটা টার্গেট নিবে এরকম, আমি আগামী 3 দিন টানা ফিজিক্স পড়বো, টানা 4 দিন ম্যাথ করব, এই কাজগুলা করতে যাবা না। প্রত্যেক দিন সবগুলা সাবজেক্টে একটা পড়ার মধ্যে থাকবা। এই রিভিশনগুলা কিন্তু নতুন পড়ার মতনই গুরুত্বপূর্ণ। আমরা খালি মনে করি নতুন পড়লাম, যত নতুন পড়বো তত লাভ, না। রিভিশন দেওয়াটা নতুন পড়ার মতনই গুরুত্বপূর্ণ। সো যখন তুমি ধরো সপ্তাহে 2 দিন করে ক্লাসগুলা করতেছো, একটা চ্যাপ্টার 2 দিন করে ক্লাস করতেছো, তোমার মানে কাজটা কি হবে, টার্গেটটা কি হবে? তোমার টার্গেট হবে যে আমি এটা ওই আগামী 5 দিন ধরে এটা আমার মাথার মধ্যে যাতে থাকে, রিভিশনের মধ্যে থাকবো, পুরান জিনিস বোরিং হোক কিন্তু বারবার দেখবো, রিভাইজ করতে থাকবো। আবার বৃহস্পতিবার আসবে, যখন বৃহস্পতিবারের 3 নাম্বার ক্লাসটা হবে, তখন যাতে করে আমি শুক্রবার ক্লাসটা শেষ করার সময় আমার মাথায় কনসেপ্ট যেমন ছিল ঠিক সেই লেভেলে নিয়ে গিয়ে আমি বৃহস্পতিবার নতুন ক্লাসে বসতে চাই। আবার শুক্রবার ক্লাস হলো, আবার যখন বৃহস্পতিবার আসবে, তখন এই 5 দিন এমন রিভিশন একটা সাইকেল মেনটেন করবো, যাতে করে বৃহস্পতিবার যখন আমি 10টার সময় ক্লাসে বসবো, তখন শুক্রবার রাত 11:30টার সময় আমার বোঝার যেই কনফিডেন্সটা ছিল, যেভাবে করে আমি জিনিসগুলো বুঝছিলাম, ঠিক সেই রকম একটা স্টেজে ব্রেনটাকে নিয়ে তারপর আমি বৃহস্পতিবার ক্লাসে আসতে চাই। সো এরকম করে যখন একটা চ্যাপ্টার 1 মাসের মধ্যে এতবার করে টপিকগুলা কনসেপ্টগুলা রিভাইজ করতেছো, বিশ্বাস করো ওই চ্যাপ্টার কিন্তু তোমার দখলে চলে আসবে ইনশাল্লাহ। সো কথা হচ্ছে যে ওই ডিসিপ্লিনটা ফলো করতে হবে, তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, বুঝছো? সো চলো আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস খুব বেশি বড় হবে না, আমরা যেটা বললাম 2টা গ্রাফ তো দেখবো, এবং সেই সাথে আমরা হচ্ছে কিছু এমসিকিউ একদম রেগুলার বেসিস, যে মানে একদম খুব কমন টাইপের কিছু এমসিকিউ আমরা সলভ করব, খুবই কমন টাইপের কিছু এমসিকিউ সলভ করবো। এগুলো ইনশাল্লাহ পারবে, এবং চ্যাপ্টারগুলো দেখবা যে একবার করে কিন্তু তোমার রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? একবার করে ইনশাল্লাহ ক্লাসটা রিভিশন হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে চলো শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম অঙ্কটা দেখো, প্রশ্ন তোলার দরকার নেই, জাস্ট আমার স্লাইডের 1 নাম্বার দিয়ে করে যাই আমরা। দেখো কি বলছে,
আমার আগে করে ফেলার চেষ্টা করবা, হ্যাঁ, প্রশ্ন দেখে আমার আগে আগে করে ফেলার চেষ্টা করবা। যদি একটু কনফিডেন্স কম থাকে তাহলে আমার কথাগুলো ভালো করে শুনো। কয়েকটা যেটা হয় যে দেখা যায় কনসেপ্ট বুঝছি ঠিক আছে, কিন্তু কয়েকটা প্র্যাকটিস করলে সুবিধা যেটা, যে ওই যে থাকে না যে একটা ডট কানেক্ট করে গাড়ি চালায় দেওয়ার যে ব্যাপারটা, সো কয়েকটা এমসিকিউ সলভ করে গাড়ি চালায় দিব, এরপর ডেস্টিনেশনে যাওয়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করে বাকিগুলো ইনশাল্লাহ করে ফেলবা। দেখো, 1500 কেজি ভরের 1500 কেজি ভরের একটা বস্তু কোনো একটা তারের এক প্রান্তে ঝোলানো আছে। তারটার অসহ পীড়ন হচ্ছে এত হলে তারের ব্যাসার্ধ কত হবে? তারের ব্যাসার্ধ কত হবে? বরিশাল বোর্ড 25, টাটকা প্রশ্ন একদম। সো দেখো, অসহ পীড়ন দেওয়া আছে, তো এক প্রান্তে ঝোলানো আছে, তারের অসহ পীড়ন দেওয়া আছে, তারের ব্যাসার্ধ কত হবে? এখন খেয়াল করো, আমরা এখানে 1500 কেজি ভর যেটা ঝোলানো আছে, তারের অসহ পীড়ন দেওয়া আছে। আসলে প্রশ্নটা খুব যে ভালো হয়েছে এরকমটা না, মূলত দেখো এটা যে অসহ ভার বা অসহ ভর এই কথাটা মেনশন করে নাই, কিন্তু প্রশ্নে আমাদের আর কোনো ডেটা নাই। তুমি দেখো, অসহ পীড়ন যেহেতু বলছে, তাহলে এফ ডিভাইডেড বাই এ, এই জিনিসটা একদম ম্যাক্সিমাম যেটা পসিবল, এই যে এফ ব্রেকিং, এফ ব্রেকিং ডিভাইডেড বাই এ, মনে আছে অসহ পীড়ন মানে কি? অসহ বল ডিভাইডেড বাই এরিয়া। সো আমাদের কিন্তু এই ডেটাটা দেওয়া আছে, যেটা হলো 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এই ডেটাটা আমাদের দেওয়া আছে, এফ ব্রেকিং ডিভাইডেড বাই এরিয়া, আমাদের এই ডেটাটা দেওয়া আছে। এখন খেয়াল করো, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে কি তোমার এই এরিয়া থেকে ব্যাসার্ধটা বের করা লাগবে। যদি এরিয়া জানো তাহলে পাই আর স্কোয়ার করে কিন্তু এরিয়া বের করে ফেলতে পারবা। আচ্ছা, কিন্তু ঝামেলা হচ্ছে ভাই, এফ ব্রেকিং কত এটা তো আমাদের দেওয়া নাই। এখন দেখো, আসলে যেটা বলা উচিত ছিল যে 1500 কেজি ভরের একটা বস্তু তারের এক প্রান্তে ঝোলানো আছে, এবং এই 1500 কেজিটা যে আসলে অসহ ভর, এই 1500 কেজি ভরটা যে আসলে ম্যাক্সিমাম সে ধারণ করতে পারে, সেইটা কিন্তু আমাদের মেনশন করা উচিত ছিল। যেহেতু আসলে উচিতের কথা তো আর বোর্ডের সাথে তুমি পাল্লা দিয়ে পারবা না, তো এখানে আমাদের বুঝে নিতে হবে যে তার মানে এই যে 1500 কেজি ভর যেটা, সেটাই হচ্ছে অসহ ভর বা ব্রেকিং ফোর্সটা। তাহলে সেক্ষেত্রে আমরা এমজি বসাই দিব। সো 1500 ইন্টু জি, 1500 ইন্টু জি মানে 9.8 এমজি লিখলাম, ডিভাইডেড বাই এরিয়া ইন্টু 3 × 10⁸। সো এখান থেকে খেয়াল করো, এ সমান সমান যেটা আসবে 1500 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3 × 10⁸। তাহলে এরিয়া তো ভাইয়া পাই আর স্কোয়ার। তাহলে কি আসে দেখি, 1500 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 10⁸ ডিভাইডেড বাই পাই, এটাকে রুট করলে আসতেছে 3.94 ইন্টু 10⁻³ ফাইন, এই যে সি হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, গেল 2 নাম্বার প্রশ্নে। বলো এগুলা কি হবে? 2 নাম্বার প্রশ্ন, কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে, একক মাত্রার পরিবর্তন, একক দৈর্ঘ্যের পরিবর্তন, একক দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে? বিকৃতি বলে। আচ্ছা, তোমাদের জন্য এখন একটা প্রশ্ন করি আমি। মনে করো এইটা একটা তামার তার আছে, এটার যে ব্যাসার্ধ, এটার যে তামার তার আছে, এইখানেও সেম তামার তার আছে, বুঝছো? পাশেও আমি একটা সেম তামার তার রাখছি। দেখো ভাইয়া, এখানে একটা তামার তার আছে এবং এইখানেও আমি একটা তামার তার রাখছি। তো কিন্তু এই ভাইয়া, এই তামার তারটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রকম, কিন্তু এইটা তুলনামূলক লম্বা বেশি, এইটা তুলনামূলক লম্বা বেশি। এখন বলো তো, এর সাথে আমি এম ভর বস্তু যুক্ত করলাম এবং এর সাথেও আমি এম ভরের বস্তু যুক্ত করলাম, দুইটাকেই কিন্তু সাবধান আমরা সিলিং এর সাথে ঝুলায় রাখছি, দুইটা তারকেই আমরা কিন্তু একইভাবে সিলিং এর সাথে ঝুলায় রাখছি। তাহলে বলো তো, দুইটা একই উপাদানের তার, তার মানে তাদের ওয়াই সেম, ওয়াই সেম, দুইটা ইস্পাতের তার বা একই উপাদানের তার, দুইটার উপরে একই বল প্রয়োগ করছো, তাদের ক্ষেত্রফলও সেম। তাইলে আমাকে বলো তো, কোনটার বিকৃতি বেশি হবে, কোনটার বিকৃতি কম হবে? কোনটার বিকৃতি বেশি হবে আর কোনটার বিকৃতি কম হবে বলো তো? বলো তো, কোনটার বিকৃতি বেশি হবে, কোনটার বিকৃতি কম হবে? প্রথমটার বিকৃতি বেশি হবে নাকি দ্বিতীয়টার বিকৃতি বেশি হবে বলো তো? কার বিকৃতি বেশি হবে বলো তো? কোনটার বিকৃতি বেশি হবে? কার বিকৃতি বেশি হবে? লম্বাটার বিকৃতি বেশি হবে। কয়েকজন বলতেছো ফার্স্টেরটার বিকৃতি বেশি হবে, কয়েকজন বলতেছো সেকেন্ডটার বিকৃতি বেশি হবে। ফেসবুকে যারা আছো এরা তো দেখা যায় বেশি স্মার্ট। হ্যাঁ, ফেসবুকের পোলাপান তো দেখা যায় বেশি স্মার্ট।
এরা হচ্ছে বলতেছে সমান হবে। গুড, খেয়াল করো, দেখে মনে হচ্ছে ভাইয়া যদি আমরা এম ভরের বস্তুকে এখানে ঝুলাই দেই, দুইটাই তো সেম ভর, সো যদি আমি এম ভরের বস্তু এখানে ঝুলাই দেই তাহলে তো এইটা বেশি লম্বা হবে, আর এটা যেহেতু এমনি ছোট তাহলে এটা কম লম্বা হবে। কথা সত্য, কথা সত্য, কিন্তু আমি তো বলছি বিকৃতি কোনটার বেশি হবে। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এইটা কার বেশি হবে, এইটা কার বেশি হবে। তো খেয়াল করো সমীকরণ কি ছিল, পীড়ন সমান সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু বিকৃতি। সো যদি আমাদের দুইটা তারের ওপরে প্রযুক্ত পীড়ন সেম হয়, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল বা এদের পীড়ন সেম হয়, যদি এদের একই উপাদানের তার হয়, তাহলে এই দুইটা জিনিস সেম হলে স্মল এল বাই ক্যাপিটাল এটাও কি সেম হবে না? তাহলে দুইটারই কিন্তু ভাইয়া বিকৃতি সেম হবে। কিন্তু যদি বলা হয় কোনটা বেশি বিকৃত হবে, কোনটারটা বেশি বিকৃত হবে, কোনটার বেশি ডিফরমেশন হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল করো স্মল এল সমান সমান আসতেছে ওই যে সেম মানে কনস্ট্যান্ট ইন্টু ক্যাপিটাল এল। তাহলে যার ক্যাপিটাল এল বেশি সেটা বেশি লম্বা হবে। কারণ কি? বিকৃতি মানে কি? একক দৈর্ঘ্যে পরিবর্তন। খেয়াল করো, একক দৈর্ঘ্যে পরিবর্তন। সো এইটার তো দৈর্ঘ্যই কম, তাহলে এর পরিবর্তনও কম। এটার দৈর্ঘ্য বেশি, এর একক দৈর্ঘ্যে পরিবর্তন, একক দৈর্ঘ্যে পরিবর্তন সেম। মানে ধরো আমি বললাম যে বিকৃতি হচ্ছে 0.2, এর মানে কি বলতো, যে প্রতি 1 মিটারে 0.2 করে চেঞ্জ হয়েছে, প্রতি 1 মিটারে 0.2 করে করে দৈর্ঘ্য বাড়ছে। তো এখানে মনে করো এই তারটার দৈর্ঘ্যই হচ্ছে 1 মিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কতটুকু? 0.2 মিটার পর্যন্ত বাড়বে। এই তারেরও বিকৃতি সেম হবে, কিন্তু দেখো এখানে 1 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, তাহলে সেক্ষেত্রে এইখানে এই 1 মিটারে বাড়বে 0.2, এই 1 মিটারে বাড়বে 0.2, এই 1 মিটারে বাড়বে 0.2, তাহলে টোটাল কতটুকু বাড়বে? 3 মিটার তারের জন্য প্রতি মিটারে যদি 0.2 করে বাড়ে, তাহলে 3 মিটার প্রত্যেক মিটারে মিটারে যদি 0.2 করে বাড়ে, তাহলে টোটাল যেই বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা কত হবে? 0.6 হবে। বুঝতে পারছো? সো তাইলে খেয়াল করো, তাহলে খেয়াল করো আমাদের এখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে বিকৃতি সেম হবে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু একরকম হবে না। এই যে এইটা কিন্তু আলাদা হবে। কেন এটা আলাদা হবে? কারণ তাদের ক্যাপিটাল এল তো আলাদা। সমীকরণ অনুযায়ী তুমি যদি দেখো তাদের ক্যাপিটাল এল আলাদা বলে স্মল এল আলাদা হবে, কিন্তু স্মল এল বাই ক্যাপিটাল এল এই জিনিসটা কিন্তু সেম হবে, বিকৃতি সেম হবে, একক দৈর্ঘ্যে পরিবর্তনটা সেম হবে। বুঝছো? ঠিক আছে, আচ্ছা বুঝছি, গুড। ঠিক আছে, এইবার বলো তো 3 নাম্বার প্রশ্ন যাই। দেখো তো 3 নাম্বার প্রশ্নে কি বলছে। 2 মিটার দীর্ঘ একটা তারের দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পেলে তারের দৈর্ঘ্য বিকৃতি কত হবে? দেখো 2 মিটারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, 1 মিটারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? বা সিম্পল, বিকৃতি যেহেতু স্মল এল বাই ক্যাপিটাল এল, তো তারের দৈর্ঘ্য কত ছিল? 2, তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছিল? 0.02। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে দেখো কত আসে। সো 0.01 নাকি, 0.02 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0.01। সো সি হচ্ছে এটার আনসার। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা আগেটা দাগাইছিলাম না বিকৃতি, হ্যাঁ ওকে। পরেরটা আসো 4 নাম্বার। নিচের কোনটা মাত্রাহীন রাশি? কতবার যেগুলো বোর্ডে আসছে। নিচের কোনটা মাত্রাহীন রাশি? কোনটা মাত্রাহীন রাশি? পীড়নের মাত্রা আছে, ইয়ং এর গুণাঙ্ক আছে, স্প্রিং ধ্রুবকের আছে, বিকৃতি হচ্ছে মাত্রাহীন রাশি কারণ স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা 5 নাম্বার প্রশ্ন, দেখো তো কি বলছে। কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির বিকৃতি কত হবে? কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তার মানে কি ভাইয়া বলো তো দেখি। তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে ফেলা হয়, মনে করো এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল, টেনে লম্বা করে কি করা হয়েছে, এটার দৈর্ঘ্যটা দ্বিগুণ করে ফেলা হয়েছে। ভাইয়া দ্বিগুণ করে ফেলা মানে দৈর্ঘ্য বৃদ্ধিটাও কি আসলে ক্যাপিটাল এল না বলো তো? বুঝছো? তারটাকে যখন টেনে লম্বা করে ফেলা হলো, যখন এই তারটাকে টেনে লম্বা করে ফেলা হলো, তখন যদি দ্বিগুণ লম্বা করে ফেলা হয় তাহলে দেখো এটা এল হলে বৃদ্ধিও কিন্তু এল, এ কারণেই টোটাল দৈর্ঘ্য হয়ে গেছে 2L, দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে স্মল এল পেয়ে গেলাম ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, দুইটার মানই সেম, তাহলে কাটাকাটি করে বিকৃতি আসলো 1। তার মানে কি প্রতি 1 মিটার দৈর্ঘ্যে 1 মিটার করেই বৃদ্ধি পাইছে, প্রতি 1 মিটার দৈর্ঘ্যে টান দিয়ে 1 মিটার করেই বৃদ্ধি পাইছে, এই কারণেই ডাবল হয়ে গেছে। আচ্ছা তুমি এটা এভাবেও চিন্তা করতে পারো, দেখো
ফাইনাল যে দৈর্ঘ্যটা সেটা কি হবে? ইনিশিয়াল দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ফাইনাল দৈর্ঘ্য বলছে 2l, ইনিশিয়াল দৈর্ঘ্য বলছে l, প্লাস দৈর্ঘ্য বৃদ্ধিটাই তো মূলত স্মল l। তাহলে স্মল l সমান কত? 2l মাইনাস l সমান সমান l। এখান থেকেও তুমি পেতে পারো ম্যাথমেটিক্স করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক হবে, সি হচ্ছে এটার উত্তর। ফাইন। 6 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। কোন বস্তুর আদি মাত্রা x, কোন বস্তুর আদি মাত্রা x এবং বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা y হলে বিকৃতি কত হবে? আদি মাত্রা মানে আদি দৈর্ঘ্যের কথা চিন্তা করো। সো কি বললো? আদি দৈর্ঘ্য x এবং বল প্রযুক্ত হওয়ার পরে সেটা y হয়ে গেছে, তাহলে বিকৃতি কত হবে বলো তো? বিকৃতি সমান ছিল ভাইয়া দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই ক্যাপিটাল L। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই ক্যাপিটাল L। সো আমাদের এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কতটুকু? আমাদের দেখো বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা হচ্ছে y, তাহলে y মাইনাস আদি দৈর্ঘ্য হচ্ছে x ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য হচ্ছে x। ঠিক আছে, তাহলে y মাইনাস x ডিভাইডেড বাই x। সো তাহলে বিকৃতি হচ্ছে এই যে এইটার সমান, বিকৃতি হচ্ছে তাহলে x মাইনাস y ডিভাইডেড বাই x এর সমান। ঠিক আছে, আদি মাত্রা যেটা সেটা হচ্ছে আমাদের এইটার সমান। ঠিক আছে, মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই x। সো এখানে হচ্ছে আসলে ভ্যালুটা নেগেটিভে আসবে, মূলত আসলে মডুলাস দিলে পারফেক্ট হইতো, তবে এটাও হবে, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। গেল। আসো 7 নাম্বার প্রশ্ন দেখি, বলো তো কি বলছে। কোন একটা তারের অসহপীড়ন নির্ভর করে কিসের উপর? এটা বলো তো দেখি, এটা পড়াইছি ক্লাসের মধ্যে, থিওরির মধ্যে পড়াইছিলাম। বলো তো কোন তারের অসহপীড়নটা নির্ভর করে কিসের উপরে? অসহপীড়ন এটা ডিপেন্ড করে, কিন্তু বলছিলাম এটা উপাদানের উপর সরাসরি কিন্তু ডিপেন্ড করে। এটা তুমি যতক্ষণ তোমার ইয়াটা সেম থাকবে, তারের উপাদান সেম থাকবে, এটার দৈর্ঘ্য যা খুশি তাই হোক, এটার ব্যাসার্ধ যা খুশি তাই হোক, ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কার উপরে? উপাদানের উপরে কিন্তু এটা নির্ভর করে, উপাদানের উপরে কিন্তু নির্ভর করে। ঠিক আছে, কোন উপাদান, সেই উপাদানের উপরে এটা ডিপেন্ড করে। ফাইন। 8 নাম্বার প্রশ্ন দেখো তো কি বলছে। কোন বস্তুর আকার বিকৃতির জন্য হ্যাঁ যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলে? ধরো আগে আকার ছিল হচ্ছে বর্গ, পরে আকার হয়ে গেছে রম্বস, তাহলে সেই ক্ষেত্রে যদি আকারের পরিবর্তন হয় তাহলে সেটা কিন্তু কৃন্তন পীড়ন তৈরি করবে, তাই না? কৃন্তন পীড়ন তৈরি করবে। আর যদি তার যে আমাদের সাইজ যদি চেঞ্জ হয়ে যায়, আচ্ছা ওইভাবে একটু পরে আসতেছে, বুঝতে পারছি তোমরা এইটার অ্যান্সার এখন দিচ্ছ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। সো তাহলে যদি আমাদের আকার বিকৃতি মানে হচ্ছে কি, ওই যে আগে এটা ছিল বর্গ পরে হয়ে গেছে রম্বস, এরকম টাইপের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কৃন্তন পীড়ন তৈরি করবে। ঠিক আছে, যদিও দেখো ভাষাটা কতটা ফালতু ভাষা, যে কোনো বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয়, ভাষা শুনে মনে হচ্ছে আমরা মনে বাইরে থেকে পীড়ন দিচ্ছি। ভাই পীড়ন কি বাইরে থেকে দেওয়ার জিনিস? পীড়ন তো ভিতরে উৎপন্ন হবে, তার যদি বিকৃতি হয়, বিকৃতি হলে পীড়নটা ভিতরে জেনারেট হবে। ঠিক আছে, ওকে, গেল। আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। আচ্ছা, আকার আর আকৃতি এই দুইটার মধ্যে আমি যদি ভুল না করে থাকি, দাঁড়াও, এটা তো আকৃতি ছিল, এটা আকৃতি হবে। যদি আকৃতি দাও, আকৃতি বিকৃতি যদি হয়, কারণ আকারটা তো আসলে সাইজটা কেমন তার উপরে, যদি আকারই হয় তাহলে আয়তন পীড়ন হবে। যদি আকার হয় মানে ধরো আকারটা ছিল আগে এইরকম এত বড় ছিল, এখন ছোট হয়ে গেল, কিন্তু আকৃতি সেম আছে, আকৃতি আগে গোলক আকৃতি ছিল, এখন সেটাও গোলক আকৃতির আছে, আকৃতি সেম আছে কিন্তু আকার চেঞ্জ হয়ে গেছে। যদি এরকম হয়, আকার চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আয়তন বিকৃতি হবে। আর যদি আকৃতি হয় তাহলে সেক্ষেত্রে এটা হলো কৃন্তন পীড়ন হবে। বুঝতে পারছো? এটা খেয়াল রেখো। তো আমাদের এটা কিন্তু যদি আকার হয়, যদি আকার সেম বা আকার চেঞ্জ হয়, ঠিক আছে, আকার চেঞ্জ হলে সেটা কিন্তু আমাদের আয়তন বিকৃতি
ঠিক আছে। আর যদি আকৃতি চেঞ্জ হয়ে যায়, দেখো আকার মানে কি, আকার মানে সেটার যে ইয়াটা ছিল, সাইজটা ছিল, বা আমরা একটা ইয়া পড়ছিলাম না, কনস্ট্যান্ট দিয়ে আমরা পড়ছিলাম, আমরা তো কনস্ট্যান্ট দিয়ে পড়ছিলাম। ধরো যখন আমাদের আকারটা কনস্ট্যান্ট থাকবে তখন কি হবে, আর যখন আমাদের আকৃতিটা সেম থাকবে, আকৃতি যখন কনস্ট্যান্ট থাকবে, আকৃতি যখন কনস্ট্যান্ট থাকবে তখন কি হবে বলতো, কোনটা কি ছিল? যখন আমাদের আকৃতি কনস্ট্যান্ট আছে, অর্থাৎ গোলক আকৃতি, সেটা গোলক আকৃতি আছে, আকৃতি যখন কনস্ট্যান্ট আছে তখন সেটা হচ্ছে আয়তন পীড়ন, তখন এটা হচ্ছে আয়তন পীড়ন। আর ধরো আকৃতি চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভলিউম যেটা ছিল, আয়তন যেটা ছিল সেটা কনস্ট্যান্ট আছে, তাহলে সেটা কিন্তু আমাদের ওই যে ক্রিন্তন, যেটা সেটা ক্রিন্তন পীড়ন। বা মূলত আকৃতির চেঞ্জ হলে কিন্তু, আকৃতি যখন চেঞ্জ হবে, যদি এভাবেও লিখি, এটা আমি নোটের মধ্যে লিখে দিছিলাম কিন্তু নতুন করে লেখারও দরকার নাই, এগুলো সব ওই স্লাইডের মধ্যে কিন্তু ছিল। যদি আকৃতি চেঞ্জ হয় তাহলে ক্রিন্তন পীড়ন, আর যদি আকৃতি কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আয়তন পীড়ন। ঠিক আছে, এটা ফাইনালি লিখতে পারো। আকৃতি চেঞ্জ হলে ক্রিন্তন পীড়ন, আর যদি আকৃতি কনস্ট্যান্ট থাকে, আকৃতি ফিক্স থাকে, ধ্রুবক থাকে, গোলক আকৃতি আছে, গোলক আকৃতি আছে, ঘনক আছে, ঘনকই আছে, তাহলে সেটা আয়তন পীড়নের মধ্যে পড়বে। আর যদি আকৃতিটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হলো ক্রিন্তন পীড়ন। এই হলো কাহিনী। ঠিক আছে, ওকে। 5 নাম্বার প্রবলেমে যাই। দেখো ভাইয়া কি বলছে, এটা 5 নাম্বার, এটা না সরি 9 নাম্বার, তো এটা হচ্ছে 9 নাম্বার। দেখো তো কি বলে, 2 মিটার দীর্ঘ এবং এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ঝোলালে এত প্রসারিত হয়, তারটার পীড়ন কত? তাহলে 20 কেজি ঝোলানো হচ্ছে, F/A বের করতে বলছে, 20 কেজি ঝোলানো হচ্ছে, তার মানে mg বল প্রয়োগ করা হয়েছে, এবং এরিয়া কত 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 20 × 9.8 ডিভাইডেড বাই 10⁻⁻6, এটা আসে 1.96 × 10⁻8। এ হচ্ছে আনসার, ইজি। 10 নাম্বার, বলো তো এটা কি? কোনো তারকে কেটে সমান 3টা টুকরা করা হলো, একটা তারকে কেটে সমান 3টা টুকরা করা হলো, এতে তারের অসহ ভারের মান কত হবে? এতে করে তারের অসহ ভারের মান কত হবে বলো, একটু চিন্তা করো, চিন্তা করে বলো একটু। আচ্ছা দেখো এখানে কি বললো, কোন তারকে কেটে সমান 3টা টুকরা করা হয়েছে। দেখো তারের, এইটা হলো সেই তারটা, এই তারটাকে আমরা কেটে 3টা টুকরা করছি, তারটাকে কেটে 3টা টুকরা করছি, এই একটা টুকরা, এখান থেকে বের হইছে আর একটা টুকরা, এবং এখান থেকে বের হইছে আর একটা টুকরা, 3টা টুকরা করছি। আচ্ছা, একটা তারকে কেটে আমরা কি করছি, 3টা টুকরা করছি। বলছে যে কোন অসহ ভারের মান কত হবে, অসহ ভার মানে অসহ ওজন, অর্থাৎ এফ ব্রেকিং কত এইটা বের করতে বলছে, অসহ ভার। দেখো অসহ ভার সমান হচ্ছে পি ব্রেকিং ইনটু এরিয়া। বলো তো আমাদের এই ক্রস সেকশন এরিয়াটা কি কোনো চেঞ্জ হয়েছে? ক্রস সেকশন এরিয়াটা কি চেঞ্জ হয়েছে? না, 3টারই ক্রস সেকশন এরিয়া কিন্তু সেম আছে, সেম আছে। আমাদের উপাদান কি কোনো চেঞ্জ হয়েছে? না, উপাদানও সেম আছে, উপাদানও সেম আছে, তাহলে এটাও সেম, তাহলে এটাও সেম, এটাও সেম, তাহলে এটা কেন চেঞ্জ হবে? অসহভারের মান তো পূর্বে যা ছিল তার সমানই হবে, পূর্বে যা ছিল তার সমানই হবে, কারণ পূর্বেও যে উপাদান ছিল এখনো সেই উপাদান আছে, পূর্বেও ক্রস সেকশন এরিয়া যা ছিল এখনো ক্রস সেকশন এরিয়া কিন্তু তাই। ঠিক আছে, আচ্ছা গুড। দেখো বুঝছো কিনা, বুঝেছো কিনা দেখো, বুঝেছো কিনা দেখো। আচ্ছা পরেরটা কত নাম্বার? 11 নাম্বার। বলতো এটা কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ এবং ভরের সঠিক লেখচিত্র কোনটা? দেখো যখনই লেখচিত্র বলবে ভাইয়া সবার আগে চিন্তা করবা সমীকরণ কি,
সমীকরণ না জেনে না বুঝে আন্দাজে কিন্তু কখনো গ্রাফ প্রেডিক্ট করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা এইখানে প্রথমে আগে দেখি সমীকরণ কি ছিল। দেখো একটা তার যদি তুমি নাও, এই যে দেখো, যদি একটা তার তুমি নাও, একটা তার নিছো, একটা তার, এই যে একটা তার নিছো, এই তারের মধ্যে তুমি এম ভরের বস্তুকে যখন ঝুলাইছো, তারের আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে স্মল এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এফ এর মান হচ্ছে mg ডিভাইডেড বাই এ, ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এম এর সাথে এল এর সম্পর্ক দেখতে চাই, বাকি সবাই মনে করো ধ্রুবক। তাহলে আসো ওয়াই এ ডিভাইডেড বাই জি ইন্টু ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। বলো তো, যদি উপাদান তো সেম, তার প্রস্থচ্ছেদ তো চেঞ্জ করতেছো না, তার আদি দৈর্ঘ্য সেম, জিও সেম, তাহলে পুরাটা কিন্তু কনস্ট্যান্ট। এটাকে বসাচ্ছ ওয়াই অক্ষ বরাবর, এটাকে বসাচ্ছ এক্স অক্ষ বরাবর। এই পুরা জিনিসটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তার মানে এটার উত্তরটা হবে হচ্ছে এই যে এটা। ও যদি এল ভার্সেস এম নিছিল, আমরা উল্টা নিছি, তারপরেও কোনো অসুবিধা হবে না, ডি হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। পরের প্রশ্নে যাই। দেখো তো, বিকৃতি বনাম পীড়ন, পীড়ন ভার্সেস বিকৃতি, লেখচিত্রের ক্ষেত্রফল ও এ বি কি নির্দেশ করে? ও এ বি কি নির্দেশ করে? দেখো তো এই ক্ষেত্রফলটা আসলে কার সমান? এদিকে আছে বিকৃতি, এদিকে আছে পীড়ন। এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ত্রিভুজ, যেহেতু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিকৃতি আর উচ্চতা হচ্ছে পীড়ন। তো এই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা কি? একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি। 12 নম্বর গেল। আচ্ছা, 13 নম্বর, বলো তো এটা কি? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে কোন লেখচিত্রটা সঠিক? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে কোন লেখচিত্র সঠিক বলো তো? পূর্ণ দৃঢ় বস্তু, এর কি কোনো বিকৃতি হয়? এর কি কোনো বিকৃতি হয়? এ হেরে, এখানে তো আমাদের এইটা আর এইটা সেম চলে আসছে। দাঁড়াও, এখানে একটা ছোট্ট কারেকশন আছে। পূর্ণ দৃঢ় বস্তুর তো কোনো বিকৃতি হয়ই না, তার কিসের পীড়ন পাওয়া যাবে সেখানে? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির গ্রাফ সিম্পলি এই যে সি নাম্বার, এখানে কোনো বিকৃতি হয় না। তো পূর্ণ দৃঢ় বস্তু, দৃঢ় বস্তুর উপরে যতই টানাটানি করো, এটা কি তার ডিফর্ম হয়? ডিফর্ম হয় না। সো এখানে কিন্তু সি হচ্ছে এটার আনসার। সাবধান, এটা না কিন্তু, এইটা না। কারণ দেখো, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে বিকৃতি যাই হোক না কেন, পীড়ন পীড়ন সেম, পীড়ন সেম। এখন কথা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, এর কি কোনো বিকৃতি হয়? দৃঢ় মানে কি? শক্তিশালী, ওই যে কোনো ডিফর্মেশনই তো তার হয় না পূর্ণ দৃঢ় বস্তুর। তাহলে দৃঢ় বস্তু এখানে যদি এইটাই যাও, এইটাই যাও, এইটাই যাও, তাহলে তো ভাইয়া বিকৃতি যত বাড়াচ্ছ, বিকৃতি তো বাড়েই না পূর্ণ দৃঢ় বস্তু, তাহলে আবার কিসের কি? ঠিক আছে, তাহলে জাস্ট সি কিন্তু অ্যান্সার। এটা খেয়াল রেখো, এটা এই সমান্তরাল না কিন্তু, বুঝছো? সমান্তরালটা না কিন্তু। ঠিক আছে, বিকৃতি তো হয় না পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে, বিকৃতি তো হয় না, বিকৃতি শূন্য, বিকৃতি শূন্য, বিকৃতি হয় না। তাহলে এখানে তো বিকৃতি আছে, এটা কিন্তু না, এখানে কোনো বিকৃতি নাই। সো গ্রাফটা জাস্ট সাদা গ্রাফ, কোনো কিছু হবে না। আচ্ছা, 14 নাম্বার প্রবলেম দেখি তো কি বলছে। পয়সনের অনুপাত কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। হ্যাঁ, কারণ পয়সনের অনুপাত তো ভাই দৈর্ঘ্য ডিভাইডেড বাই আমাদের পার্শ্ব, দৈর্ঘ্য বাই প্রস্থে, বা পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন তরলের আর পার্শ্ব বিকৃতি কি, দৈর্ঘ্য বিকৃতি বাকি, এটা তো কঠিন পদার্থের বৈশিষ্ট্য, ট্রু। পীড়ন আর বিকৃতির অনুপাত কি পয়সনের অনুপাত? না, এটা তো স্থিতিস্থাপক গুণাঙ্ক এর অনুপাত। এর তাত্ত্বিক মান সর্বোচ্চ এত, হ্যাঁ, -1 থেকে এই পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, 1 আর 3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, গুড। পরের প্রশ্নে যাই, 15 নম্বর। দেখো, পয়সনের অনুপাতের সমীকরণ নিচের কোনটা? আচ্ছা, মাইনাস দিয়ে যেহেতু কিছুই করে নাই, তাহলে আমরা সিগমা সমান সমান কি জানতাম, আগে এভাবে লিখে ফেলবো। আগেই করতে যাবা না, আগে লিখে ফেলো, তারপরে মিলাও। স্মল ডি বাই ক্যাপিটাল ডি, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এবার ওটাকে ঘুরাই ফেলো, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল। তাহলে কি আসছে? ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল, এটা হলো সিগমা। সো ডি ইন্টু ক্যাপিটাল এল, ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল ইন্টু ক্যাপিটাল ডি, বি হচ্ছে এটার উত্তর। এটা যদি তুমি এখান থেকে দেখে মিলাইতে যাও, জীবনে পারবা না, অসম্ভব। এটা বুঝতেই পারবা না কোনটা কি,
সো আগে পাশে একটা রাফ করে নিব। আচ্ছা সূত্র কি ছিল এটা? তাহলে ঠিক আছে, এখান থেকে কোনটা আসে দেখি। আচ্ছা অপশন এটার সাথে মিললো, তাহলে এটা উত্তর। বুঝছি, পারবো ইনশাল্লাহ, পারা যাবে। 16 নাম্বার প্রবলেম আসো দেখি। 16 নাম্বার প্রবলেম আসো দেখি কি বলছে। 1 মিটার দীর্ঘ কোনো একটা তারের ব্যাস হচ্ছে 5 মিলিমিটার। আচ্ছা ঠিক আছে, তারের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 মিলিমিটার হ্রাস পায়। দৈর্ঘ্য এত, পয়সনের অনুপাত কত? দেখো ভাইয়া, পয়সনের অনুপাত সিগমা সমান সমান, যেহেতু ব্যাসের হ্রাস আর দৈর্ঘ্যের বৃদ্ধি, তার মানে এটা পজিটিভ রেশিও। কিন্তু মনে আছে তো, এই সিগমা পজিটিভ কি? সিগমা পজিটিভ মানে হচ্ছে যে দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ কমবে, আর সিগমা নেগেটিভ কোনগুলো, যেগুলো যে অক্সিটিক টাইপের, দৈর্ঘ্যও বাড়ে প্রস্থও বাড়ে। তো আমাদের একটা বৃদ্ধি আর একটা হ্রাস, তার মানে একটা পজিটিভ টাইপের অনুপাত। সো আমরা জাস্ট ভ্যালুগুলো নিয়ে কাজ করি। দেখো যে পরিবর্তন কত হয়েছে, 0.01 হ্রাস পাইছে। আর আগে কত ছিল ব্যাস? আগে ছিল 5। ওকে ফাইন। ডিভাইডেড বাই, বলতো দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? 2 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। আর আগে ছিল 1 মিটার। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। এককটা সেম রাখবা, এটা যেহেতু মিলিমিটারে আছে এটাকেও মিলিমিটার রাখতেই হবে, বা যে দুইটা একক সেম রাখবা, এটা সেন্টিমিটারে থাকলে এটাকেও সেন্টিমিটার লিখবা, বা দুইটাকে মিটারে লিখবা, একই কথা। তাহলে আমরা দেখি 0.01 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, এটা আসতেছে আমাদের 0.1। আল্লাহ, 1 আর 2 তো দেখি সেম, টাইপিস্টে ধরতে হবে। 0.1, এটা এই জন্য এটা 5 বানাই দিছি। আচ্ছা 17 নাম্বার আসো। 17 নাম্বার কি বলছে দেখো। 1 মিটার দীর্ঘ একটা তারের ব্যাস এত। আচ্ছা ওই একই প্রবলেম বলছে, তারের উপাদান ইয়ং এর গুণাঙ্ক এত হলে তারের সঞ্চিত বিভব শক্তি কত হবে? চলো সূত্রটা একবার রিক্যাপ করে ফেলি। তারের সঞ্চিত বিভব শক্তি, সো একক আয়তন না কিন্তু, জাস্ট সঞ্চিত বিভব শক্তি, এটা সমান কি ছিল? হাফ ইন্টু এফ ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমাদের কি এফ সরাসরি দেওয়া আছে? দেওয়া নাই, জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধির আকারে দেওয়া আছে। তাহলে দেখো আমরা এফ কে কিভাবে লিখতে পারি? এফ ডিভাইডেড বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ সমান সমান লেখা যাবে ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এফ এর জায়গায় আমরা লিখবো ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু ওয়াই মানে কোনটা? ওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻11। আচ্ছা এরিয়াটা কত? এই যে ব্যাস যেটা, সেটাই নিয়ে নিবা, পাই ডি স্কোয়ার বাই 4। ডি এর মান 10⁻⁻4, এই সরি -3, 5 মিলিমিটার যেহেতু, পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই যে মানে পাই আর স্কোয়ার আর কি, সোজা কথা। ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কত ছিল? 1 মিটার দৈর্ঘ্য ছিল, ইন্টু স্মল এল মানে কত ভাইয়া? 2 সেন্টিমিটার নাকি বৃদ্ধি পায়, তার মানে 0.02, হ্যাঁ 0.02 এর উপর স্কোয়ার। ব্যাস, এবার বস ক্যালকুলেট করে দেখো কি আসে। পাই ইন্টু 784, এইরকম টাইপের কিছু একটা আসতেছে। 785 আসছে। এই 785 কি জিনিস? 1 নাম্বার না তাইলে? 785 মানে তো 1 নাম্বার। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, ঠিক আছে গেল, 785 আসছে। ওকে, 1 নাম্বারটা উত্তর। টাইপিস্টকে ধরে ফেলেন, হ্যাঁ ধরে ফেলবো, দেখি। চলো 18 নাম্বার প্রবলেম, টাটকা প্রশ্ন দিনাজপুর বোর্ডের। 1 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দেওয়া আছে, তার মানে দেখো এল দেওয়া আছে, আমাদের এ দেওয়া আছে, ইস্পাতের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তার মানে এটা কিন্তু স্মল এল বাই ক্যাপিটাল এল, 10% কিন্তু। দেখো তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি করতে প্রযুক্ত বল নিচের কোনটা হবে? ওয়াই এর মান দেওয়া আছে। রে আরে টাইপিস্ট করছেটা কি রে? রে নিউটন পার মিটার স্কোয়ার, কি যে করছে! ধরে ফেলতে হবে একে, একে ধরে ফেলতে হবে। আচ্ছা দেখো, তো আমাদের বলো তো প্রযুক্ত বল নিচের কোনটা হবে?
তো এখানে তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, এটা কি মনে আছে? তো 10% যখনই পার্সেন্টে দেয়া থাকবে কোনো চেঞ্জ, সেইটাই হচ্ছে আমাদের বিকৃতি। যখনই কোনো চেঞ্জ পার্সেন্টে দেয়া থাকবে সেটাই কিন্তু আমাদের বিকৃতি, মনে আছে? যেমন দেখো কেমনে এটা বিকৃতি হয় একটু বলি। যে তারের দৈর্ঘ্য আগে ছিল এল, এরপরে কি করছো? 10% অফ এল বৃদ্ধি করছো, প্লাস করছো। তাহলে দেখো আদি দৈর্ঘ্যের সাথে যতটুকু প্লাস করছো এইটাই কি আমাদের স্মল এল না? এটাই আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি না? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দেখো 10% অফ এল, এটা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 10%, কার 10%? আদি আদি দৈর্ঘ্যের 10%। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল মানে তো আসলে 10%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তার মানে 0.1 কিন্তু এইটার আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রযুক্ত বল নিচের কোনটা হবে? আচ্ছা দেখো, তাহলে আমরা এফ বের করতে চাই। এফ বাই এ সূত্র ছিল ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওয়াই মানে কত? 2 ইন্টু 10⁻11 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল মানে হচ্ছে 0.1। তাহলে কত বল প্রয়োগ করতে হবে দেখো, এফ সমান 2 ইন্টু 10⁻11 ইন্টু 0.1 ইন্টু এরিয়া কত জানি? 10⁻⁻6। তাহলে -7 হইলে 2 ইন্টু 10⁻4 আছে নাকি? আছে, আরে সেটা কেন, এটা কেমন হিসাব করলাম দেখো ভাইয়া। 0.1 মানে কি 10⁻1 না? এখানে -6 আছে, -7 হয়ে গেল, 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 2 ইন্টু 10⁻4। 2 ইন্টু 10⁻4, 10⁻4। 19 নাম্বার, আসো 19 নাম্বার কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় কোনটা ধ্রুবক থাকে? পীড়ন বাই বিকৃতি কনস্ট্যান্ট থাকে, পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি এটাও কনস্ট্যান্ট থাকে, বল বাই ক্ষেত্রফল, পীড়ন কি কনস্ট্যান্ট থাকে নাকি? না না, পীড়ন তো বিকৃতির সাথে সাথে পীড়ন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিন্তু সেম থাকে না। তাহলে 1 এবং 2 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, গেল। 19 নাম্বার ছিল এটা। 20 নাম্বার, একটা সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? দেখো ইয়ং এর গুণাঙ্ক কত? ইয়ং সমান কি ছিল? পীড়ন বাই বিকৃতি ছিল না? এখন ভাইয়া দৃঢ় বস্তুর কি কোনো বিকৃতি হয়? দৃঢ় বস্তুর বিকৃতি হয় 0। থিওরিটিক্যালি দৃঢ় বস্তুর বিকৃতি 0। সামথিং বাই 0 মানে কি? অসীম। সামথিং বাই 0 মানে হচ্ছে অসীম। গেল। 21 নাম্বার, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাতকে বলে কি? এই যে কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির আয়তন না, সংনম্যতা আয়তনের উল্টা, ইয়ং এরটাও না, দৃঢ়তার গুণাঙ্ক বা আকৃতি গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। 22 নাম্বার, সংনম্যতার একক কি? সংনম্যতার একক কি বলো তো? এটা তো বি এর উল্টা। বি এর একক কি ছিল? প্যাসকেল না বলো তো? কারণ এফ বাই এ সমান সমান বি ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এটার তো কোনো একক নাই, তাহলে বি এর একক কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। তাহলে 1/b ছিল সংনম্যতা, তাহলে এটা এটা পুরাটা ইনভার্স হয়ে যাবে। 1 ডিভাইডেড বাই নিউটন পার মিটার স্কোয়ার মানে কত? তাহলে মিটার স্কোয়ার পার নিউটন। এই যে এ হচ্ছে এটার উত্তর, এ হচ্ছে এটার উত্তর। আচ্ছা গুড, আসো পরের প্রশ্নে যাই। 23 নাম্বার, দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্রের প্রকৃতি কোনটা? দেখো স্থিতিস্থাপক যেই সীমা ছিল, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা কিন্তু দেখছি যে দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি পরস্পর হচ্ছে সমানুপাতিক। মনে আছে যে পার্শ্ব বিকৃতিটা হবে সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। তো এখানে লক্ষ্য করো, পার্শ্ব বিকৃতি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বসাইছো, এইটাকে এক্স অক্ষ বরাবর নিছো, এটা কনস্ট্যান্ট এম, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা এটা না, কিন্তু এটাও সরলরেখা, কিন্তু এটা মূল বিন্দুগামী সরলরেখা। কারণ যখন দৈর্ঘ্য বিকৃতি নাই তখন পার্শ্ব কোনো বিকৃতি নাই। যেই দৈর্ঘ্য বিকৃতি বাড়া শুরু করছে তখনই কিন্তু পার্শ্ব বিকৃতি বাড়া শুরু করেছে। ঠিক আছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, এটা কুমিল্লা 2170 সালে আসছিল। এটা হচ্ছে 2170 সালের ম্যাথ কিন্তু এটা, হ্যাঁ, সো বি সিরিয়াস, সাবধান। এটা 2170 সালের অঙ্ক। গেল। 24 নাম্বার,
দেখো প্রশ্ন কি বলছে, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলায়ে এত দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, পয়সনের অনুপাত এত হলে তারটির ব্যাস হ্রাস কতটুকু হবে? ঠিক আছে, সিগমা কনস্ট্যান্ট কিভাবে, ওই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি যত হবে পার্শ্ব বিকৃতি তত হবে। পয়সনের অনুপাতটা মনে করে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি হচ্ছে প্রপোর্শনাল টু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে প্রপোর্শনালকে যদি আমি সমান সমান নিয়ে আসতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে না? সেই কনস্ট্যান্টটাই হচ্ছে এটা, তো এটা তো ধ্রুবক, পয়সনের অনুপাত এটাকে আমরা বলতাম। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গেল। এবার খেয়াল করো, 1 মিটার লম্বা এবং এত ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলায় এত দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, পয়সনের অনুপাত এত হলে তারটির ব্যাসের হ্রাস কত হবে? ব্যাসের হ্রাস কত হবে? পয়সনের অনুপাত দেওয়া আছে, ব্যাসও দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। সেরা সেরা স্মল এল বাই ক্যাপিটাল এল, আগে দৈর্ঘ্য বিকৃতি বের করি মিয়া। 0.025 এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, আর এটা এত সেন্টিমিটারে ছিল, আর দৈর্ঘ্য ছিল আগে 1 মিটার লম্বা, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, বিকৃতি পেয়ে গেলাম। আর বলছে আমাদের পয়সনের অনুপাত সমান সমান কিন্তু এই যে স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল, বা আমি ওভাবে লিখি স্মল ডি বাই ক্যাপিটাল ডি সমান সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে একবারে লিখলে স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল এল ইন্টু ক্যাপিটাল ডি। সো খেয়াল করিয়া দেখো, আমাদেরকে যেটা জানতে চেয়েছে স্মল ডি মানে ব্যাস কতটুকু হ্রাস পাবে সেটা বের করতে হবে। সো সিগমা ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ভালো কথা, তো সিগমা যেটা সেটা হচ্ছে 0.1, স্মল এল যেটা দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হলো 0.025, ক্যাপিটাল এল হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার, এবং ক্যাপিটাল ডি হচ্ছে 1 মিলিমিটার। সো এটা যদি মিলিমিটার এককে রাখো ব্যাসটাকে, কারণ এটা সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা তো ডাইমেনশনলেস, এটার কোনো একক নাই, এটা মিলিমিটার রাখলে স্মল ডিটাও মিলিমিটারে পাবা। তাহলে কত আসে? 0.0025 ডিভাইডেড বাই 100, সো এটা আসতেছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5। বি হচ্ছে এটার উত্তর, বি হচ্ছে এটার উত্তর। বুঝছো? গেল 25, এটা মনে হয় লাস্ট আমাদের, হ্যাঁ এটাই লাস্ট। এরপরে আমরা গ্রাফগুলো একটু জাস্ট চোখ বুলায় যাবো। দেখো 25 নাম্বার প্রশ্ন কি বলছে, যদি তারের ইয়ংয়ের গুণাঙ্ক y হয়, আচ্ছা তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক, যদি তারের ইয়ংয়ের গুণাঙ্ক y হয়, তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক, ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক কি ভাই, পাইছেনটা কি আমার সাথে? বুঝতে পারছি কি বলছে। তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক, এটা এখানে বাড়তি ঢুকাই ফেলছে আমার টাইপিস্ট রে খাইছি আজকে, তবে টাইপিস্ট রে আমার খাইছি। তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে এত, এবং ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত, যদিও ইস্পাতের তারের তো এত না, ইস্পাতের তার হইলে তো ইয়ংয়ের গুণাঙ্ক 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 হয়। কি যে করছে, আচ্ছা যাই হোক, কোন সম্পর্কটা তাইলে সঠিক, কোন সম্পর্কটা তাইলে সঠিক? দাঁড়াও তো দেখি কি প্রশ্নটা আসলে, কি কাহিনীটা কি নেই তো। যদি তারটির ইয়ংয়ের গুণাঙ্ক y, তামার তার ইয়ংয়ের গুণাঙ্ক এত, ইস্পাত তার ইয়ংয়ের গুণাঙ্ক এত হয়, তাহলে নিচের কোনটা সঠিক? না ঠিক আছে, ওহো এটা তো একটা উদ্দীপক লাগবে, সেই উদ্দীপক কোনটা? ও উদ্দীপক আগেরটাই, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, উদ্দীপক নাকি আগেরটাই? উদ্দীপক হচ্ছে আগেরটাই, আচ্ছা ঠিক আছে। কপার গেল, ইস্পাত গেল, ও আচ্ছা 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 আচ্ছা। দেখো এইখানে আমাদের কাহিনী হচ্ছে, এই প্রশ্নেরই পরের পার্ট হচ্ছে গিয়ে এইটা, বুঝছো? সো এখানে আমাদের বলে দিছিল না 1 মিটার লম্বা এত মিটার ব্যাসের তারকে 2 কেজি ভর ঝুলায়ে এত দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। সো আমরা কি করব, আগে এখান থেকে একটা y বের করব। এইখান থেকে চলো তো আগে আমরা একটা y বের করি, কারণ এই yটাই আমার পরবর্তীতে কম্পেয়ার করতে গিয়ে লাগছে, বুঝছো? কম্পেয়ার করতে গিয়ে লাগছে, আসার মারতে ইচ্ছা করছে। দেখো l সমান সমান 1 মিটার এবং ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, ভর ঝোলানো হয়েছে 2 কেজি, এবং স্মল এল হচ্ছে 0.025 সেন্টিমিটার। তো
তাহলে খেয়াল করো আমাদের এখানে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে? আমরা জানি এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওয়াই সমান সমান আসবে এফ ইন্টু ক্যাপিটাল এল এ ইন্টু স্মল এল। এফ মানে হচ্ছে এমজি, এফ মানে হচ্ছে এমজি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু স্মল এল। তো খেয়াল করো পাই এম মানে কত, এম মানে কত জানি 2 কেজি ইন্টু 9.8 ইন্টু ক্যাপিটাল এল হচ্ছে 1 মিটার, পাই ডি স্কোয়ার বাই 4, পাই বাই 4 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 1 মিলিমিটার 10⁻³ পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু হচ্ছে গিয়ে স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু 0.025 ইন্টু 10⁻² মিটারে নিয়ে নিলাম এটাকে। তাহলে আমরা এখান থেকে একটা ওয়াই পাবো, আমরা এখান থেকে একটা ওয়াই পাবো। কোশ্চেন লাগবে না, অ্যান্সার হলেই হবে, তাই না? ইন্টু 4 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 10⁻³ স্কোয়ার ডিভাইডেড বাই 0.025 ডিভাইডেড বাই 10⁻²। সো এইটা আসতেছে 9.98 ইন্টু 10⁻10। তার মানে উদ্দীপকের যেই তারটা সেই তারের ইয়ংয়ের গুণাঙ্ক হলো 9.98 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, কপারের বা তামার তারের যেই ইয়ংয়ের গুণাঙ্ক সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻9, তাহলে তো কম। আর ইস্পাতের তারের হচ্ছে 10 ইন্টু 10⁻12, এটা তো ফার বেশি। তাহলে সবচেয়ে কম হচ্ছে কপার, তারপরে হচ্ছে এর থেকে বেশি আমাদের এই তারের, তারপরে হচ্ছে স্টিলের। সো কপার, তারপর এটা, তারপরে স্টিল। ঠিক আছে, সো এইটা হলো আনসার। বুঝছি। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে দেখো দেখো খেয়াল করো, তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, এই যে এটা হলো ওয়াই সি ইউ এর মান কত দেওয়া আছে, ওয়াই এস এর মান কত এটাও দেওয়া আছে, যেটা হলো ওয়াই এস, ওয়াই সি ইউ দেওয়া, এই যেটা সি ইউ দেওয়া, ওয়াই এস দেওয়া, এবং আমাদের উদ্দীপকের যেই তারটা সেই তারের ওয়াই কত আমরা বের করলাম। তাহলে 3টা ওয়াই আছে, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটাই আমাদেরকে রিলেট করতে বলছে এখানে। তো আমরা দেখলাম যে হ্যাঁ, কপারেরটা হলো 5 ইন্টু 10⁻9, এটা সবচেয়ে কম, তারপরে 9 ইন্টু 10⁻98, এটা আমাদের হচ্ছে তারপরে, এরপরে ফাইনালি হচ্ছে ইস্পাতেরটা। বুঝছো? শেষ এমসিকিউ। ইনশাল্লাহ 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 তোমরা এই টপিক থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন পারবা। আচ্ছা, এইবার আসো, কারোর এবার আর কিছু লেখার দরকার নেই, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা কথাগুলা, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবা যা যা বলবো। দেখো এখানে ছবি একটা দেখতে পাচ্ছ, এটা হলো যে কোনো একটা ইস্পাতের তার ধরো আছে, সেই ইস্পাতের দৈর্ঘ্য আমি আস্তে আস্তে বৃদ্ধি করব, তাহলে কি হবে, তার বিকৃতি বাড়বে, তার বিকৃতি বাড়বে, এবং এই বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়নটা কিভাবে চেঞ্জ হবে সেই গ্রাফটা আমরা এখানে আসলে দেখাচ্ছি, যে পীড়ন বিকৃতি বাড়ার সাথে সাথে, বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়নটা কিভাবে করে চেঞ্জ হচ্ছে সেইটা আমরা এই গ্রাফের মধ্যে দেখব। এটা কোন টাইপের ম্যাটেরিয়াল? এটা হলো ইস্পাত, যেটা ডাকটাইল ম্যাটেরিয়াল বলে এগুলাকে। কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের বিহেভিয়ার তার ইস্পাতের মতন হবে না, যেমন ধরো কাঁচ, কাঁচ দণ্ডের জন্য পীড়ন বিকৃতির গ্রাফ ডিফারেন্ট হবে। অর্থাৎ ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল কিন্তু এই গ্রাফটা ডিফারেন্ট হবে। এটা কিন্তু এরকম না যে এইরকম একটা গ্রাফ এটা সবার জন্যই সত্য। আমরা এখানে যারটা দেখতেছি সেটা হলো ইস্পাতেরটা, ঠিক আছে? ইস্পাতের তারের জন্য পীড়ন বিকৃতির গ্রাফটা এইরকম হয়। এখন এখানে বিভিন্ন অংশ আছে, তো এই অংশগুলোর সম্পর্কে আমি একটু পরিচিতি দিব। এটা আমাদের ইসাক স্যারের বই থেকে নেওয়া, আমি একটু সেগমেন্ট করে এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করছি। সো একটু খালি শুনো ভালো করে, তাইলেই হবে। দেখো আমরা প্রথমে যদি তাকাই, যে বিকৃতি বাড়ার সাথে সাথে দেখো, যখন একটা তারকে তুমি টেনে লম্বা করছো, বিকৃতি বাড়ার সাথে সাথে এর পীড়ন দেখো সমানুপাতিকভাবে বাড়ছে। অর্থাৎ বিকৃতি যখন এত, পীড়ন তখন এত, বিকৃতি যখন এত, পীড়ন তখন এত, বিকৃতি যখন এত, পীড়ন তখন এত, বিকৃতি যখন এত, পীড়ন তখন এত। সো বিভিন্ন পীড়নের জন্য বিকৃতিগুলা, বিভিন্ন বিকৃতির জন্য পীড়নগুলা কেমন হবে সেটা আমরা এখানে দেখলাম। এখন দেখা যায় যে এই গ্রাফটা একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত পুরোপুরিভাবে সমানুপাতিক ধর্ম দেখায়।
অর্থাৎ বিকৃতি যে হারে বাড়ছে পীড়ন সেই একই হারে বাড়ছে, পীড়ন আর বিকৃতি একদম সমানুপাতিকভাবে বাড়তে থাকে। বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়ন দেখো সমানুপাতিকভাবে বাড়তে থাকে। কোন পর্যন্ত? এই যে এই এ পর্যন্ত। এইটুকু অংশকে আমরা বলতেছি আনুপাতিক সীমা বা প্রপোর্শনাল লিমিট, এবং এইটুকু অংশেই হুকের সূত্র প্রযোজ্য। এইটুকু অংশেই হুকের সূত্র প্রযোজ্য। হুকের সূত্র কি ছিল? যে পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো ছিল সেগুলো আসলে এইটুকু নিয়ে আলোচনা ছিল, কিন্তু একটা নির্দিষ্ট এ পর্যন্ত টানার পরে কিন্তু সেটার একইভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, সেটার গ্রাফটা চেঞ্জ হয়ে যায়। তো আমাদের ও এ যেটা, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এবং এটা হুকের সূত্র মেনে চলবে। হুকের সূত্র মেনে চলবে। এই এটাকে বলা হচ্ছে আনুপাতিক সীমা বা প্রপোর্শনাল লিমিট। ভালো কথা। এরপরে তুমি আরো একটু বিকৃতি ঘটালা, এ থেকে আরো একটু বিকৃতি ঘটালা, বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে। কিন্তু খেয়াল করো, ও এ গ্রাফ যেমন সরল রেখা, এ বি গ্রাফ কিন্তু সরল রেখা না, এটা একটু কার্ভ হয়ে গেছে, এটা একটু বেঁকে গেছে। কিন্তু দেখো, এ থেকে যেমন বস্তুকে ছেড়ে দিলে ওই এ পর্যন্ত বিকৃত করার পরে বস্তুকে যদি ছেড়ে দাও সেটা যেমন আগের জায়গায় চলে আসে, ঠিক তেমনি বি বিন্দুতেও বস্তুটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে সেটা আবার আগের জায়গায় চলে আসবে। সো বি পর্যন্ত কিন্তু তোমার স্থিতি স্থাপক সীমাটা আছে। এই বি পর্যন্ত স্থিতিস্থাপক সীমাটা আছে। এই পর্যন্ত তুমি টান দিলে, ছেড়ে দিলে সেটা আবার আগের অবস্থায় ফেরত আসে, আবার আগের অবস্থায় ফেরত আসে। বি পর্যন্ত টান দিয়ে ছেড়ে দিলেও সেটা আবার আগের জায়গায় ফেরত আসে। কিন্তু এই এ পার করার পরে বি পর্যন্ত যে রাস্তাটা, এটা আসলে আগের মতন হুকের সূত্র মানে না। এই জায়গাটা হুকের সূত্র মানে না, কিন্তু স্থিতিস্থাপক ধর্ম সে তখনও কিন্তু দেখাচ্ছে। সো এই বি পর্যন্ত অঞ্চলটাকে আমরা বলতেছি যে এটা হলো আমাদের, এ বি হলো হুকের সূত্র মানে না, হুকের সূত্র মানে না, কিন্তু বিটা হলো ইলাস্টিক লিমিট। বিটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এটা হলো আমাদের স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, বুঝছি, গুড। এরপরে আসো, বি থেকে যখন সিতে যাবা তখন কি হবে জানো? যখন টানতে টানতে বিকৃত করে ফেলছো, বি থেকে পার করে সি পর্যন্ত চলে গেছো, এই সি পয়েন্টে সর্বপ্রথম যেটা হবে, ওই সি পয়েন্ট থেকে তুমি যদি বস্তুটাকে ছেড়ে দাও, এটা আর আগের জায়গায় ফেরত আসবে না। এটার একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, এটার একটা স্থায়ী বিকৃতি দেখা যাবে, স্থায়ীভাবে এটা বিকৃত হয়ে যাবে। একটা রাবারের তার নিয়ে চিন্তা করো তো, একটা রাবারের ওই যে রাবার ব্যান্ডগুলো আমরা দিয়ে টাকা পয়সা বাঁধি না, তো ওই রাবারের ব্যান্ড যদি কাটার পরে ওটাকে টানতেছো ইচ্ছা মতন, টানলে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে, আরো টানো ছেড়ে দাও আগের জায়গায় চলে আসবে। কিন্তু একটা নির্দিষ্ট সীমার পরে যদি আরো টান দাও, তাহলে কি একদম হুবহু সেটা আগের দৈর্ঘ্য ফেরত পাবে? পাবে না। এটা কিন্তু একটু পার্মানেন্টলি দৈর্ঘ্যটা বেড়ে থাকবে। সো এই সি পয়েন্ট থেকে তুমি যদি তারটাকে ছেড়ে দাও, তখন দেখা যাবে তারটা কি করবে, তারটা এই বরাবর, এই যে এইটুকু যে এই রাস্তাটা, ওই বস্তুটার এইটুকু একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকবে। কিন্তু বি পর্যন্ত যখন ছেড়ে দিবা তখন সেটা এই বরাবর আবার ফেরত আসবে। কিন্তু সি পর্যন্ত তুমি যদি সি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে যদি ছেড়ে দাও, সেটা আর এই রাস্তা বরাবর ফেরত আসবে না, সেটা এই রাস্তা বরাবর ফেরত এসে একটা পার্মানেন্ট ডিফরমেশন তার হয়ে থাকবে। তাহলে বলতে পারো, তাহলে ভাইয়া বিসি রাস্তায় কি হবে? এই যে বিসি রাস্তাটা, এই রাস্তাটাই কি হবে? বিসি রাস্তায় যেটা দেখা যাবে যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হয়তো বা সেটা পুনরায় আগের জায়গায় আসবে না, কিন্তু সময় দিলে আস্তে 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 হয়তো বা সেটা আগের জায়গায় ফেরত আসবে। কিন্তু সি হচ্ছে আমাদের ওই সর্বপ্রথম ওই পয়েন্টটা, যেই পয়েন্ট পর্যন্ত তাকে নিয়ে গেলে সেটার ছেড়ে দিলে আর কখনোই সেটা কাম ব্যাক করবে না, এটা একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকবে। সো খেয়াল করো, খেয়াল করো, এই যে আমাদের ও বি ইলাস্টিক পয়েন্ট, পীড়ন বাই বিকৃতির মান কিন্তু কম। এই যে বি পয়েন্টের কথা যেটা বলছিলাম, এ বি এর মান যেটা বলছিলাম, দেখো এই জায়গাতে কিন্তু এটা একটু ঢালু হয়ে গেছে, একটু কেমন ঢালু হয়ে গেছে। সো এই জায়গার ঢাল বেশি, এই জায়গার ঢালটা কিন্তু কম। সো ঢাল কম মানে কি? পীড়ন বাই বিকৃতির মান কম। এখানে পীড়ন বাই বিকৃতির মান যা, এখানে যেহেতু ঢালু হয়ে গেছে একটু, তাহলে পীড়ন বাই বিকৃতির মান এখানে কমে গেছে। সো এটাই বলছে যে এ বি অংশে কিন্তু পীড়ন বাই বিকৃতির মান কম। আচ্ছা, তারপরে কি? তারপরে কি দেখো, বিসি যেই পয়েন্টটা আছে, বিসি যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টে কি হচ্ছে, বিসি পয়েন্ট আস্তে আস্তে স্থিতিস্থাপক ধর্ম হারাতে থাকে এবং প্লাস্টিক ধর্ম লাভ করে। প্লাস্টিক মানে কি? ওই যে
যে অবস্থায় রাখবা সে অবস্থায় থেকে যাবে। সো এটা আস্তে আস্তে কিন্তু প্লাস্টিক ধর্ম লাভ করছে, ছেড়ে দিলে আগের অবস্থায় আসে না, তখন একটা পার্মানেন্ট ডিফর্মেশন দেখা যায়। এবং শুধু তাই না, পার্মানেন্ট ডিফর্মেশন দেখা যায় শুধু তাই না, এখানে হচ্ছে আমাদের সি কে আমরা বলতেছি আপার ইল্ড পয়েন্ট। ইল্ড কথাটার মানে কি জানো? ইল্ড কথাটার মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। বশ্যতা স্বীকার করা মানে কি? এটা ক্লাস 10-এ যখন ভোকাবুলারি মুখস্থ করতাম তখন ইল্ড মানে বশ্যতা স্বীকার করা, ইল্ড মানে বশ্যতা স্বীকার করা, এটা মুখস্থ করতাম, মানে বুঝতাম না। বশ্যতা কথার মানে বুঝতাম না। একটা ইংরেজি শব্দ, সেটার মানের জন্য যে বাংলাটা ব্যবহার করছে বশ্যতা স্বীকার করা, এটারই মানে বুঝতাম না। তো পরে বুঝলাম আচ্ছা বসে আনা, বশ্যতা স্বীকার করা, বসে আনা হয়েছে, এটাকে ওর আন্ডারে নিয়ে আসা হয়েছে, বসে আনা হয়েছে। সো বশ্যতা স্বীকার করা। সো এটাকে বলা হইতেছে আপার ইল্ড পয়েন্ট। এর বাংলা এক্স্যাক্টলি কি হবে জানি না, বইটা একটু দেখো। আপার ইল্ড পয়েন্ট মানে, ইল্ড পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা থেকে সে বশ্যতা স্বীকার করলো, তার মানে সে আস্তে আস্তে পুরোপুরি প্লাস্টিক হয়ে গেল। এই দেখো সি পয়েন্টে যখন তুমি নিয়ে আসছো, এবার কিন্তু ছেড়ে দিলে সেটা আর ও বিন্দুতে কামব্যাক করবে না, এটা ডিফরমেশন হয়ে যাবে। সো এই জায়গাটাতে দেখো, এটা সবচেয়ে উঁচু বলে এটাকে আমরা বলতেছি আপার ইল্ড পয়েন্ট, আপার ইল্ড পয়েন্ট। এবং এখানে কিন্তু এরপরে প্রত্যেকটা জায়গাতে, ধরো এখান থেকে যদি তুমি ছেড়ে দাও তাহলে দেখা যাবে সেটা এই জায়গায় এসে ফেরত আসবে, এখান থেকে যদি ছেড়ে দাও এই জায়গাতে ফেরত আসবে, এখান থেকে ছেড়ে দিলে এই জায়গাতে ফেরত আসবে। সো আমাদের এটা হলো আপার ইল্ড পয়েন্ট। এবং আমাদের ডি যেই পয়েন্টটা আছে, সিডি যেটা আছে, সেই সিডি জায়গাতে পীড়ন বাই বিকৃতির ঢালটা দেখতে পাচ্ছ, এখানে ঢালটা পজিটিভ ছিল, এখানকার ঢালগুলো কি নেগেটিভ। ডিটাকে বলা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। এখন কথা হচ্ছে দেখো, যে বেশিরভাগ টাইপের ম্যাটেরিয়ালে না, এই যে এ বিন্দু বলো, বি বিন্দু বলো, সি বিন্দু বলো, ডি বিন্দু বলো, এটা না খুবই কাছাকাছি অবস্থান করে। এই যে এ বি সি ডি, এটা এত সূক্ষ্মভাবে যে আমরা এখানে আলাদা করছি বা বইতে যে আলাদা করছে, এই পয়েন্টগুলো আসলে খুবই ক্লোজলি স্পেসড, এটা খুবই কাছাকাছি অবস্থিত। এরা কিন্তু একদম হয়, জিনিসটা এরকম হয় যে সি আর ডি হয়তো একই বিন্দুতে অবস্থিত, বা বি আর সি হয়তো একই বিন্দুতে অবস্থিত, কিন্তু এখানে ওইটাকে একটু স্ট্রেচ করা হয়েছে, ওইটাকেই একটু খুব বড় করে দেখানো হয়েছে আর কি। তো আসলে বাস্তবে এবিসিডি বিন্দুগুলো খুবই কাছাকাছি, অনেক ক্ষেত্রে এটাকে একই বিন্দু ধরা যায়। আচ্ছা এবার আসো ডিই পয়েন্টে কি হতে থাকে। যখন লোয়ার ইল্ড পয়েন্ট পার হয়ে গেল, তখন দেখা যায় কি, ওই যে ইস্পাতের ভিতরে যে অনুপরমাণুগুলো ছিল না, ওই অনুপরমাণুগুলা তাদের মধ্যে একটা রিস্ট্রাকচার হতে থাকে। কারণ দেখো বাইরে থেকে তো অনেক বেশি বল কাজ করতেছে বলে পীড়নটা অনেক, মানে অনেক বেশি বিকৃতি হয়ে গেছে। বাইরে থেকে যখন অনেক বেশি বল প্রয়োগ করছো, দেখো বিকৃতি বাড়তে 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 ডি পর্যন্ত হয়ে আসছে। এইরকম অবস্থায় ওই ইস্পাতটা কি করে, তার ভিতরের যে অনুপরমাণুগুলো আছে তাদের মধ্যে একটা রিস্ট্রাকচার হয়। রিস্ট্রাকচার হয় কেন? কারণ রিস্ট্রাকচার হলে সে তখন আরো বেশি টান সহ্য করতে পারবে, আরো বেশি পীড়ন সে নিতে পারবে, আরো বেশি পীড়ন সে দিতে পারবে, আরো নতুন নতুন বিকৃতি সে সামলাতে পারবে। সো সে নিজেকে রিফর্ম করে, রিস্ট্রাকচার করে। এরকম হয় না যখন আমাদের খুব প্রেসার পড়ে, খুব প্রেসার পড়ে, ধরো মনে হচ্ছে ভাই প্রেসার মনে ভেঙেই যাব, আর মনে হয় টিকতে পারবো না, ওই সময় ওই যে আবার সবাই কামব্যাক করে না, যে ধরো নিজেকে আবার ভেঙে গড়ার যে ব্যাপারটা, যে ঠিক আছে আমি এই জায়গার থেকে নিজেকে একেবারে আবার নতুন করে রিস্ট্রাকচার করব, যাতে করে আমি আরো বেটার চাপ নিতে পারি, আরো বেশি প্রতিকূলতা সামলাইতে পারি। তুমি চিন্তা করো ছোটবেলায় তোমার মানসিক অবস্থা যা ছিল, বা ছোটবেলায় তুমি যেরকম যতটুকু চাপ সহ্য করতে পারতা, এখন এই অবস্থায় কি আরো বেশি চাপ সহ্য করতে পারো না? যত বড় হচ্ছি আমরা তত কিন্তু প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার যে ক্যাপাসিটি, সেটা আমাদের আস্তে আস্তে বাড়ছে। সো ভিতরেও আমাদের যেই মানসিক অবস্থা, বা ভিতরেও আমাদের ধরো যেই শারীরিক অবস্থা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই বাহ্যিক প্রতিকূলতাটাকে ঠেকানোর জন্য আমরা কিন্তু নিজেদের মধ্যে মানসিক বলো শারীরিক বলো এগুলো রিস্ট্রাকচার হইতে থাকে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও সেম, যখন প্রতিকূল পরিবেশ, তখন একটা পর্যায়ে গিয়ে সে মনে করে যে না এবার আমাকে রিস্ট্রাকচার হইতে হবে। তো এই জায়গা থেকে সে রিস্ট্রাকচার হওয়া শুরু করে, চেষ্টা করে সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত ওই পীড়ন দিয়ে এটাকে আটকায় রাখা যায়, সংসার টিকায় রাখা যায়। সো এইখানে দেখো ডিই যে পয়েন্ট আছে, ডি পয়েন্টে রিস্ট্রাকচার হইতে থাকে, রিস্ট্রাকচার হতে থাকে। এবং ইএফ যে পয়েন্টটা আছে, ইএফ যে পয়েন্ট আছে, এই পর্যায়ে শুরু হয় নেকিং। নেকিং মানে কি? নেকিং মানে হচ্ছে এই দেখো, এই যে এরকম ছিল, যখন এই যে একপাশে সরু হয়ে ছিঁড়ে যাওয়ার মতন হয় না, যখনই এই যে ক্ষেত্রফলটা একপাশে চিকন হয়ে যেতে শুরু করে, এখান থেকে কিন্তু ব্রেকিংটা হয়। সো এই জায়গাটাকে আমরা বলতেছি নেকিং, এবং এটা ঘটে হচ্ছে ইএফ পর্যায়ে এসে, এবং ফাইনালি এফ এ এসে আমরা যে পীড়নটা পাই, সেই পীড়নটাকে আমরা বলি ব্রেকিং স্ট্রেস।
সেই পীড়নটাকে আমরা বলতে, মানে যেই জায়গাতে গিয়ে বস্তুটা একদম ব্রেক করে ফেলে, এই জায়গাতে গিয়ে বস্তুটা ব্রেক করে যাবে, ছিঁড়ে যাবে, এটাকে আমরা বলতেছি ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস এর আরেকটা নাম আছে, এটাকে বলে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, বা এটা সবচেয়ে বেশি যে পরিমাণ সে স্ট্রেসটা নিতে পারে এটা হচ্ছে এটা। তবে আমাদের বই অনুযায়ী এই ই আর এফ আসলে একই বিন্দু, ই আর এফ আসলে একই বিন্দু, বুঝছো? সো আমরা যখন অসহ পীড়ন অসহ বলের কথা বলবো, তার মানে এফটাকে কিন্তু আমরা বিবেচনা করব। ঠিক আছে, গেল। এইটা গেল পীড়ন বিকৃতির গ্রাফ। একটু বই থেকে রিডিং পড়বা, এটা তো পড়লা, এখন জাস্ট তপন স্যারের বই বলো, ইসাক স্যারের বই বলো, একটু রিডিং পড়বা। এখন তুমি দেখবা ইসাক স্যারের বইতে একভাবে লেখা, তপন স্যারের বইতে একভাবে লেখা। কেন? কারণ ওই যে বললাম, সব স্যার কিন্তু একই টাইপের ম্যাটেরিয়াল নিয়ে দেখায় নাই। তো এটা আমি বললাম ইস্পাতের জন্য, ঠিক আছে, এটা হলো ইস্পাতের জন্য। তোমাদের একটু দেখাই গতদিনের স্লাইডে, গতদিনের যে স্লাইডটা ছিল না, সেই স্লাইডটার মধ্যে, গতদিনের স্লাইডটার মধ্যে আমার একটা ইয়া ছিল, আর একটা ছবি ছিল, ওইটা আমি একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। গতদিনের স্লাইডটা কোথায়? 5 নাম্বার লেকচারে দেখো, এইখানে আমরা একটা, ভাইয়া যতগুলা সিকিউ দেখানো হয়েছে প্র্যাকটিস করো। এই দেখো স্ট্রেস ভার্সেস স্ট্রেইনের ডায়াগ্রামটা, এই দেখো, এই যে ডাকটাইল ম্যাটেরিয়াল, আমরা ডাকটাইল টাইপের ম্যাটেরিয়ালগুলোর জন্য দেখছি, যেগুলো নমনীয় টাইপের। ব্রিটেল ম্যাটেরিয়াল মানে কাঁচ যেটা, সেটা হচ্ছে এই যে একেবারে সোজা, এর কোনো এরকম ভুগিযোগী নাই, একবারে ধরো থাকবে, কোনো বাঁকাবাকি নাই। এটা ব্রিটেল মানে কাঁচ টাইপের ম্যাটেরিয়াল। যেগুলো প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল, সেগুলোর গ্রাফগুলো হয় এইরকম টাইপের, ডাকটাইলগুলো এরকম, ব্রিটলটা এরকম, প্লাস্টিকটা এরকম। সো যেটা বলতেছিলাম, এক এক টাইপের ম্যাটেরিয়ালের জন্য কিন্তু পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফটা এক এক রকম হয়। আচ্ছা, এইবার আসো আরেকটা ছোট গ্রাফ আমরা একটু দেখে ফেলি। এটা একদম বইয়ের শুরুতে এই গ্রাফটা ছিল আঁকা, তো এটাও আসলে কোনো জায়গায় প্রশ্নভাবে দেয় না, একটু শুনে রাখো খালি মুখে। দেখো যে একদম শুরুতে মনে করো আমাদের একটা পদার্থের ভিতরে দুইটা অণু আছে, একটা পদার্থের ভিতরে দুইটা অণু আছে, এইখানে একটা অণু আছে আর এইখানে একটা অণু আছে। এদের মধ্যে বলতো একটা স্বাভাবিক দূরত্ব আছে না? সেই স্বাভাবিক দূরত্ব হচ্ছে আর নট। যখন এই স্বাভাবিক দূরত্ব আছে, তখন কিন্তু তাদের মধ্যে কোনো নেট আকর্ষণ বা বিকর্ষণ বল আসলে নাই। তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল এই অবস্থাতে নাই, নেট আকর্ষণ বিকর্ষণ বল এখানে শূন্য। সো খেয়াল করো, একদম যখন আর নট, আমরা এখানে আন্তঃআণবিক দূরত্বের সাথে বলের গ্রাফ দেখাচ্ছি। সো যখন আমাদের এই দৈর্ঘ্যটা একদম আর নট, তখন খেয়াল করো আকর্ষণ বলও কাজ করে না, বিকর্ষণ বলও কাজ, নেট কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে কাজ করে না। যখন আমি এটাকে এখন ধরে টান দিব, তখন কি হবে? এই দুইটা অণুর মধ্যে দূরত্ব আস্তে আস্তে বাড়লো। সো দেখো, দূরত্ব বাড়লে তারা পরস্পরকে নেট কি বল দিবে? কাছে আসতে চাইবে, তার মানে তারা পরস্পরকে আকর্ষণ করবে। অনেকটা বলছিলাম তোমাদেরকে স্প্রিং এর সাথে কম্পেয়ার করবা, যে একটা স্প্রিংকে দুই পাশে দুইটা ভর রেখে দিলে, যখন ওইটা স্বাভাবিক অবস্থায় আছে, তখন তাদের মধ্যে কোনো আগের অবস্থায় ফেরত আসার কোনো ইচ্ছা নাই বা আকর্ষণ বিকর্ষণ নাই। যখন তুমি এটাকে টানে লম্বা করে ফেললা, ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় চলে আসবে। তার মানে দেখে মনে হয় তারা পরস্পরকে আকর্ষণ করছে। সো এক্স্যাক্টলি এখানেও কিন্তু সেম কাহিনী ঘটে। মনে করো, মনে মনে চিন্তা করো, এটা একটা স্প্রিং এর সাথে কানেক্টেড। তাহলে যখন স্প্রিং এর সাথে কানেক্টেড, স্প্রিং যখন স্ট্রেচড হয়ে গেল, তখন কি হবে? তারা পরস্পরকে আকর্ষণ কিন্তু আস্তে আস্তে এখানে বাড়বে। সো খেয়াল করো, এখানে এই আর নটটা এখানে আছে, যত আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে, দুইটা অণুর মধ্যে যত দূরত্ব বাড়ছে, এক্স অক্ষ বরাবর তত ভ্যালু বাড়বে, তত কিন্তু দেখো আকর্ষণ বল আস্তে আস্তে বাড়ছে। একটা জায়গায় গিয়ে আকর্ষণ বলটা সবচাইতে বেশি হয়, কিন্তু এরপরে গিয়ে আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকে, কমতে একটা জায়গায় গিয়ে আকর্ষণ বলটা নাই হয়ে যায়। যখন টেনে লম্বা করা হচ্ছে, টানতে একটা পর্যায় পর্যন্ত কিন্তু আকর্ষণ বলটা সবচেয়ে বেশি। তারপরেও তুমি যখন আরো টানতে থাকবা, তখন আর আকর্ষণ বল বেশি থাকবে না, আস্তে আস্তে কমতে থাকবে। সো আরো টানতে থাকো, আকর্ষণ বল আরো দুর্বল হতে থাকবে, কমতে একটা পয়েন্টে গিয়ে আকর্ষণ বল হয়ে যাবে 0। তখন সেটা পুরা প্লাস্টিক হয়ে যাবে বা ছিঁড়েই যাবে দড়িটা বা তারটা। অন্যদিকে দেখো, এবার যদি তুমি এটাকে সংকুচিত করো, এই তারটাকে যদি এবার তুমি সংকুচিত করো, কাছাকাছি নিয়ে এসে সংকুচিত করো, তাহলে পাশাপাশি অণুগুলো এখন কাছাকাছি চলে আসলো। এরা পরস্পরকে
মনে হবে না যে বিকর্ষণ করে আবার আগের জায়গায় ফেরত আসতে চাচ্ছে? সো খেয়াল করো, যখন স্বাভাবিক দূরত্ব থেকে তুমি দূরত্বটা কমাবা, তত দেখো বিকর্ষণ বল বাড়বে 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 বাড়বে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমাকে বলো তো যে কোন জায়গাটা সবচাইতে বেশি স্থিতিশীল? বিকর্ষণ অবস্থা কি স্থিতিশীল, আকর্ষণ অবস্থা কি স্থিতিশীল, নাকি সাম্যাবস্থাটা সবচেয়ে বেশি স্থিতিশীল? সাম্যাবস্থাটা সবচাইতে বেশি স্থিতিশীল না, কারণ সে সাম্যাবস্থায় আসতে চায়। সো খেয়াল করো, এই জায়গাটা সবচেয়ে বেশি স্থিতিশীল, এবং যেখানে বস্তু স্থিতিশীল থাকে সেখানে বলো তো বিভব শক্তি কি বেশি থাকে না বিভব শক্তি কম থাকে? একটা বস্তুকে উপরে রাখছো, এই জায়গায় বস্তু কি স্থিতিশীল? ছেড়ে দিলে কি হবে? সেটা ভূমিতে পড়ে যাবে। সো ভূমিতে কিন্তু সেটা স্থিতিশীল। বলতো বিভব শক্তি কোথায় বেশি, উপরে নাকি নিচে? নিচে। নিচে, তার মানে কি বিভব শক্তি যত কম, স্থিতিশক্তি মানে বিভব শক্তি যত কম বস্তু তত বেশি স্থিতিশীল। বিভব শক্তি যত কম বস্তু তত বেশি স্থিতিশীল। বিভব শব্দের অর্থ কি জানো? বিভবের আসল বাংলা, বিভব শব্দের অর্থ মানে কিন্তু আসলে তোমাদের মনে মহাকর্ষে বলছিলাম, বিভব শব্দের অর্থ মানে কিন্তু প্রকৃত বাংলা যদি করো তাহলে যে কার কত সম্পদ আছে সেটা বোঝায়। বিভব, বিভব মানে একরকম সম্পদ বোঝায়। তো চিন্তা করো, যার যত সম্পদ কম তার কিন্তু ধরো যে এই যে শো অফ করা, তারপরে ধরো বেশি লাফালাফি করা, এগুলা কিন্তু তাদেরও কম। যার যত টাকা বেশি বেড়ে যায় তখন কিন্তু দৌড়াদৌড়ি বেড়ে যায় বেশি। তো তার মানে কি, ধরো তুমি আজকে চিন্তা করো, এভাবে চিন্তা করো যে তোমার আজকে পকেটে 1000 টাকা আছে, ঘরে বসে থাকতে ইচ্ছা করবে নাকি? আরে ভাই 1000 টাকা আছে, এই বন্ধুকে ফোন দেই, যাই ম্যাচ দেখে আসি বা মুভি দেখে আসি বা এই করে আসি ওই করে আসি। গরম তোমার অবস্থা মানে একেবারে সেই, টাকা পয়সা বেশি আছে, ছোটাছুটি বেশি, অস্থিতিশীল অবস্থা। আর যখন ধরো পকেটে ভাই 10 টাকা, কি করবা? ঘুমায় যাবা। তো তখন স্থিতিশীল অবস্থা। সো যত তুমি স্থিতিশীল, যত তুমি হচ্ছে স্থিতিশীল আছো, তার মানে কি স্থিতিশীল থাকার শর্ত হচ্ছে যে বিভব কম থাকতে হবে। ঠিক আছে, বিভব কম থাকলে স্থিতিশীল বেশি হবে। যাও, এটা আবার সব কিছুর সাথে অ্যানালজির সাথে মিলবে না, তবে আমরা এটা মোটামুটি চিন্তা করতে পারি। পকেটে 10 টাকা থাকলে ঘুমাবো, স্থিতিশীল। পকেটে 1000 টাকা, কিসের ঘুম? চলেন ভাই যাই চিল করে আসি। ওকে, সো তার মানে দেখো এই অবস্থাটা যেহেতু সবচাইতে বেশি স্থিতিশীল অবস্থা, মানে এই অবস্থা সাম্যাবস্থা, তাহলে এই অবস্থাতে বিভব শক্তি সবচেয়ে কম হবে। সো আমি যদি এখানে শক্তির একটা গ্রাফ তোমাকে দেখাই, শক্তির একটা গ্রাফ তোমাকে দেখাই, ঢিচিয়া, এই দেখো এটা হলো শক্তির গ্রাফ। সো দেখো একদম সাম্যাবস্থায় শক্তি থাকবে সর্বনিম্ন। এরপরে বলো তো ভাই, একটা স্প্রিং এর মতনই যদি চিন্তা করো, বলো তো স্প্রিং বলের বিরুদ্ধে তুমি যখন কাজ করো তখন কি স্প্রিং এর মধ্যে শক্তি বাড়ে না আস্তে আস্তে? এই যে দেখো সাম্যাবস্থায় যখন আছে তখন শক্তির সবচেয়ে কম। এরপর দেখো যত দূরত্ব বাড়বে তত কিন্তু শক্তি দিয়ে এটাকে সরানো লাগবে। সো বিভব শক্তি আস্তে আস্তে বাড়বে 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 বাড়বে। যে সময় ছিঁড়ে গেল তখন তার শক্তি বাড়ার কিছু নাই, শেষ। এবার আসো যখন এটাকে চাপাই নিয়ে আসবা, দুইটাকে কাছাকাছি করবা, তখনও কিন্তু খেয়াল করো, যখন কাছাকাছি করবা তখনও কিন্তু এখান থেকে শক্তি আস্তে আস্তে বাড়বে। এখানে কিন্তু শক্তি, এটা এইটাকে লেভেল চিন্তা করে নেগেটিভ পজিটিভ এভাবে দেখো না। মানে মূল বিষয়টা হচ্ছে এইটা একটা গ্রাফের অংশ ছিল, এটা আরেকটা গ্রাফের অংশ ছিল, দুইটা গ্রাফকে এক জায়গায় দেখানো হয়েছে। তো এইটার যে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু আর বলের জন্য যে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু, দুইটা তো আর সেম না। আমরা এখানে জাস্ট এটা দেখাচ্ছি যে সাম্যাবস্থায় স্থিতিশক্তির মান যেটাই হোক সেটা সবচেয়ে কম। তারপরে যত দূরত্ব বাড়বে এই শক্তি বাড়বে, এবং যত তুমি সংকোচন করবা, একটা স্প্রিংকে যখন সংকোচন করলে বিভব শক্তি বাড়তে থাকে, এখানেও তার বিভব শক্তি কিন্তু বাড়তে থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে গ্রাফটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, কিভাবে কাজ করে, ফাইন। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে স্থিতিস্থাপকতা পার্টটা ডান করে ফেললাম। এখন এরপরে আমরা আরো কিছু অ্যাডমিশন প্রবলেম সলভ করব, সেগুলো ইনশাল্লাহ একেবারে লাস্টের দিকে। তবে তোমাদের ইনশাল্লাহ বোর্ডের জন্য বা কলেজের জন্য যাবতীয় যা যা কিছু দরকার সব কিছু ইনশাল্লাহ কাভার হয়ে গেছে। সো সিকিউ ক্লাসগুলো করো, বেশি বেশি প্র্যাকটিস করো। আমরা ইনশাল্লাহ এরপরে এই চ্যাপ্টারের বাকি পার্ট, প্রবাহী অংশটা শুরু করব। সো প্রবাহী অংশেও মোটামুটি কিন্তু 5টা ক্লাস মতন লাগবেই, 5টা ক্লাস মতন লাগবে। চ্যাপ্টারটা অনেক বড় তো, আর প্রবাহী অংশের জিনিসগুলা ধরো একটু সময় লাগবে। ঠিক আছে, 5 থেকে 6টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, অপূর্বর ক্লাস হবে ইনশাল্লাহ বৃহস্পতিবারের দিন। ঠিক আছে, বৃহস্পতিবারের দিন তোমাদের হচ্ছে সকালের দিকেও হতে পারে,
বা সন্ধ্যার দিকে হতে পারে, ও তো আবার বগুড়া যায় রাত্রেবেলা, তো রাত্রে হওয়ার চান্স কম, সকালের দিকে হতে পারে। যাই হোক, গ্রুপে জানাই দেওয়া হবে। বৃহস্পতিবার অপূর্ব ক্লাস নেবে, আমি আবার শুক্রবারের দিন নতুন টপিক শুরু করব। ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।